নিচে নামার পর চারজনের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। মাটির তলায় এক আশ্চর্য নগরী, ব্রিটিশ স্থাপত্যের গথিক খিলান আর তার উপর খোদাই করা প্রাচীন ভারতীয় মন্দিরের কারুকার্য, এক অদ্ভুত শিল্পকলা। দেওয়ালে দেওয়ালে আঁকা আছে নীল বিদ্রোহের ইতিহাস, বিপ্লবীদের শপথ আর পরাধীন ভারতের আর্তনাদ। বিশ্বনাথবাবু তার ঝুলি থেকে একটি হলদেটে জীর্ণ কাগজ বের করে বললেন, এটি বিমলাকান্তের শেষ চিঠি। শোনো কি লিখেছিলেন তিনি। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখিকা অনুরাধা হালদারের কলমে 4 কিশোর কিশোরীর এক রহস্য অভিযানের গল্প। পূর্বে লেখিকার লেখা রানীকুঠি, গৌরীনগরের গুপ্তধন, পাতালপুরীর গুপ্তধন এবং নীলকুঠি গল্পে আপনাদের অফুরান ভালোবাসা আমরা পেয়েছি। আশা রাখব এই গল্পটিও আপনাদের অনেক পছন্দ হবে এবং আপনারা এই গল্পটিতেও আগের গল্পগুলোর মতোই ভালোবাসা আমাদের দেবেন। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা অন্যান্য গল্পগুলো শুনতে আপনারা পছন্দ বোধ করেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই গল্পটিকে হাইপ করে গল্পটি আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। আমাদের এই ছোট্ট ইউটিউব পরিবারটি 30,000 সদস্য সংখ্যার অনেক বেশি কাছাকাছি, তাই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারটির সঙ্গে আপনারাও যুক্ত হয়ে যান। আজকের গল্পের গল্প পাঠে আমি সৌভিক। গল্পের প্রধান চরিত্রে মৌপিয়া, দুর্বা, সৌম্যদীপ এবং সৌভিক দাস। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, লেখিকা অনুরাধা হালদারের কলমে নীলগঞ্জের গুপ্তধন। আকাশটা সকাল থেকে একটু অন্যরকম, নীলচে ভাবটা কম, কেমন যেন একটা ঘোলাটে ধূসর আভা চারিদিকে ছড়িয়ে আছে। উত্তরবঙ্গের এই প্রান্তিক শহরটার নাম নীলগঞ্জ। পুরনো আমলের জমিদারি মেজাজ আর ব্রিটিশ স্থাপত্যের ধ্বংসাবশেষ মেখে শহরটা যেন আজও ইতিহাস জাপটে ধরে পড়ে আছে। এই জায়গাটির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে ইতিহাস, বিরাট বিরাট স্থাপত্য আর ইংরেজদের নিষ্ঠুর স্মৃতিচিহ্ন। লোকমুখে শোনা যায় ইংরেজ আমলের আগে এই জায়গাটি সম্রাট প্রতাপাদিত্য শাসন করত। সেই ইতিহাসও নাকি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খুঁজলে তারও হদিশ মেলে আজও। চারিদিকে পাহাড় আর নদী দিয়ে ঘেরা এই নীলগঞ্জেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নীলগঞ্জ ভিক্টোরিয়া কলেজ। 1948 সালে স্থাপিত এই কলেজটি দেখলেই মনে হয় যেন কোনো এক প্রাচীন কেল্লা। লাল ইটের পুরো দেওয়াল, খিলানওয়ালা জানলা আর প্রকাণ্ড সব লোহার কড়িবর্গার ছাদ। আসলে 1948 সালে কলেজ স্থাপিত হওয়ার বহু আগে থেকেই এই বিরাট স্থাপত্যটি ছিল আসলে নীলকর সাহেবদের মহল। এখান থেকেই চলত নীলকর সাহেবদের অত্যাচার, আর সেই কারণেই এই প্রাচীন শহরতলির নাম হয়েছে নীলগঞ্জ, যা আজও নীলকরদের অভিশপ্ত গল্প আর চাষিদের করুণ দীর্ঘশ্বাস বহন করে চলেছে। এই নীলগঞ্জ ভিক্টোরিয়া কলেজেরই 2য় বর্ষের 4 মূর্তিকে একসঙ্গে কলেজের গেট দিয়ে ঢুকতে দেখলেই বোঝা যায় এদের রসায়নটা একটু আলাদা। ঝিনুক, জুই, জোজো আর অর্ক 4 জন যেন বন্ধুত্বের এক জীবন্ত নিদর্শন এই কলেজে। ঝিনুক এই বন্ধু দলের মাথা, ছিপছিপে গরম, গায়ের রং চাপা হলেও চোখ দুটো অসম্ভব উজ্জ্বল। একটা লম্বা বিনুনি আর দলনেত্রীর মতো গাইডেন্স, আত্মবিশ্বাস, এসব দেখেই ঝিনুককে কলেজে সবার থেকে আলাদা করা যায়। জুই আবার ঠিক তার উল্টোটা, গোলগাল মুখ, হাসলে গালের টোল পড়ে, গায়ের রং দুধে আলতা, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, একটু লাজুক স্বভাবের হলেও স্মৃতিশক্তি কিন্তু মারাত্মক।
কোন বইয়ের কত নম্বর পাতায় কি লেখা আছে তাও একবার পড়লে আর ভোলে না। জোজো ওরফে জ্যোতির্ময় বুদ্ধিদীপ্ত চোখে সবসময় কোনো না কোনো আইডিয়া নিয়ে ভাবতে থাকে। লম্বা আর ছিপছিপে গড়ন বলেই সহজেই ওকে চেনা যায় কলেজে। ও একটু ছটফটে, গতানুগতিক সিলেবাসের বাইরে বৈজ্ঞানিক যুক্তি বা থিওরি নিয়ে এক্সপেরিমেন্ট চলতেই থাকে ওর। আর অর্ক দলের একমাত্র অ্যাথলেট, গায়ের রং তামাটে, মজবুত কাঁধ। ও খুব একটা বেশি কথা বলে না, কিন্তু বিপদের মুখে ওই সবচেয়ে সবার আগে রুখে দাঁড়ায়। ওদের বন্ধুত্বটা কিন্তু আজকের নয়। নীলগঞ্জের ধুলোবালিতে ওরা চারজন একসঙ্গে হামাগুড়ি দিয়েছে। একই পাড়ায় বাড়ি হওয়ার শৈশব থেকেই ওরা অবিচ্ছেদ্য। প্রাথমিক স্কুলের সরস্বতী পুজো থেকেই শুরু করে পাড়ার রথের মেলা। ঝিনুক, জুই, জোজো আর অর্ককে আলাদা করা কোনোদিনও সম্ভব হয়নি। একজনের বাড়িতে রান্না হলে বাকি তিনজনের ভাগ সেখানে অবধারিত। কিন্তু ওদের বন্ধুত্বের মূল সুতোটা কিন্তু অন্য জায়গায়। সেটা হলো বই। যেখানে সমবয়সী ছেলেরা মাঠে ফুটবল খেলে বা মোবাইলে গেম খেলে সময় কাটায়, সেখানে এই চারজন মাতোয়ারা থাকে বইয়ের গন্ধে। ওদের কাছে এই কলেজটা যেন এক মস্ত জাদুঘর। গেট দিয়ে ঢুকেই বড় খেলার মাঠ, আর তার ওপাশেই মূল ভবন। দোতলার বারান্দায় দাঁড়ালে দেখা যায় সেই আমলের খোদাই করা কত রকমের কারুকাজ। আবার কোথাও দেওয়ালের প্লাস্টার খসে খসে বেরিয়ে এসেছে প্রাচীন লাল ইট। কলেজের স্টোর রুমটাও যেন একটা রহস্যের খনি। সেখানে পুরনো দিনের কাঠের চেয়ার, ভাঙা টাইপরাইটার আর নীল রঙের নকশা করা ব্রিটিশ আমলের ফাইলের স্তূপ। ওদের ক্লাসের সব থেকে প্রিয় জায়গা হলো লাইব্রেরি। লাইব্রেরিটা কলেজের একদম পশ্চিম প্রান্তে, একটা নির্জন কোণে। বিশাল বড় ঘর, সিলিংটা প্রায় 20 ফুট উঁচু। সার সার সেগুন কাঠের আলমারি ঠাসা বইয়ে কোনোটা ইতিহাসের, কোনোটা ভূগোলের, আবার কোনোটা সেই আমলের জরাজীর্ণ ডিকশনারি। লাইব্রেরির ভেতরে ঢুকলেই একটা ভ্যাপসা পুরনো কাগজের আর ন্যাপথলিনের মিশ্র গন্ধ নাকে আসে। এই গন্ধটা ওদের কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম। লাইব্রেরির একদম পেছনের দিকে একটা প্রকাণ্ড জানলা আছে। সেখান থেকে কলেজের পেছনের পুরনো পুকুর আর বিশাল এক অশ্বত্থ গাছ দেখা যায়। সেই জানলার ধারেই মেঝের উপর ওরা গোল হয়ে বসে। এটাই ওদের সিক্রেট জোন। লাইব্রেরিয়ান রমেন বাবু মানুষটা খুব কড়া মেজাজের হলেও এই চারজনকে তিনি খুব স্নেহ করেন। চশমার ওপর দিয়ে তাকিয়ে তিনি মাঝে মাঝে বলেন, কিরে চারমূর্তি, আজ আবার কোন রাজ্যে আনা দিবি? আজ আমরা পিরামিড নিয়ে একটু গবেষণা করব দাদু। নতুন কয়েকটা বই এসেছে শুনলাম। রমেনবাবু চাবিটা এগিয়ে দিয়ে বললেন, সাবধানে ঘাঁটবি, পুরনো আলমারিগুলো কিন্তু বেশ নড়বড়ে, গায়ের জোর দেখাস না আবার। লাইব্রেরির কোনায় গোল হয়ে বসল ওরা। সামনে কয়েকটা মোটা মোটা এনসাইক্লোপিডিয়া আর দস্যু বনহুরের পুরনো একটা খণ্ড। জোজো গলা নামিয়ে বলল, জানিস, কাল আমি ইন্টারনেটে পড়ছিলাম মিশরের গ্রেট পিরামিডের ভিতরে নাকি এমন কিছু চেম্বার আছে যা আজও মানুষের অজানা। ওগুলো কি এমনি এমনি লুকোনো? নিঘাত এলিয়েনদের কোনো কানেকশন আছে। তোর ওই এক কথা জোজো, সব কিছু তো এলিয়েন। আরে বাবা, ওটা যে গুপ্তধন লুকিয়ে রাখার ফন্দি ছিল না, তার কি প্রমাণ আছে? জুই চশমাটা ঠিক করতে করতে বলে উঠল, অর্ক, তুই শুধু সোনার মোহর আর হিরে জহরত বুঝিস। আদৌ ওসব গুপ্তধন বলে কিছু নেই, বুঝলি? ওসব তুই একটু অন্য কিছু ভাব দেখি। রবীন্দ্রনাথের সেই মেডেলটা গেল কোথায়? অত পাহারার মধ্যে থেকে চুরি গেল কি করে? ও কি আর পাওয়া যাবে? ঝিনু গভীর চিন্তায় মগ্ন ছিল। ও ধীর গলায় বলল, শোন, চুরি যা হওয়ার হয়ে গেছে, কিন্তু গুপ্তধন কি শুধু গল্পের বইতেই থাকে? আমাদের এই নীলগঞ্জ শহরটা তো কম পুরনো নয়। এখানেও তো ইংরেজরা ছিল, সাহেবদের কুঠি বাড়ি ছিল। ওরা যখন দেশ ছেড়ে পালালো, সব সোনাদানা কি নিয়ে যেতে পেরেছিল? আড্ডাটা জমে উঠল। লাইব্রেরির ধুলো মাখা শান্ত পরিবেশে ওদের গলার আওয়াজ যেন প্রতিধ্বনিত হতে লাগলো। জোজো বলল, পয়েন্ট ধর,
ইংরেজ আমলের কোনো এক বড় অফিসার, যে হয়তো খুব কৃপণ ছিল, সে নিশ্চয়ই তার টাকা কড়ি কোনো মাটির তলায় বা গোপন কুঠুরিতে লুকিয়ে রাখলো। তখন তো আর ব্যাংক ছিল না রে। আর যদি সেই আমলের কোনো গুপ্তধনের ম্যাপটা পাওয়া যায়, তাহলে তো কেল্লা ফতে। বর্তমান বাজারে একটা ব্রিটিশ আমলের সোনার মোহরের দাম জানিস? কয়েক লাখ টাকা। জুই চোখ বড় বড় করে বলল, সত্যি? কয়েক লাখ? তাহলে একটা মোহর পেলেই তো আমরা বড়লোক হয়ে যাবো রে। উহুম, টাকাটা বড় কথা নয় রে, বড় কথা হলো সেই রহস্যটা সমাধান করা। ভাবতো আমরা চারজন যদি সত্যিই তেমন কিছু আবিষ্কার করি, তবে ইতিহাসে আমাদের নাম থাকবে নীলগঞ্জের 4 বন্ধু। শুনতে কি সুন্দর লাগছে, তাই না? সবাই যে ওদের এই বন্ধুত্ব আর পড়াশোনার নেশাকে ভালো চোখে দেখে তা কিন্তু নয়। ক্লাসের ব্যাক বেঞ্চার ভিকি আর তার দলবল সবসময় ওদের পেছনে লেগেই থাকে। ভিকি স্থানীয় এক নেতার ছেলে, গায়ের জোর আর টাকার দেমাগ ওর সবসময়ই রয়েছে। টিফিনের সময় লাইব্রেরির বাইরে ভিকি ওদের পথ আটকিয়ে বলল, কিরে আতেলের দল, লাইব্রেরির ধুলো চাটতে কেমন লাগে? ওখানে কি পড়িরা এসে গল্প শোনায় নাকি? চাঁদু, তাতে তোর কি ভিকি? আমরা বই পড়ি, লোকের পকেট তো আর মারি না। এই অর্ক, বেশি বার বাড়িস না বুঝলি? তোর বাবা রেলের ছোট চুনোপুটি মাত্র, আমাদের দয়ায় তোদের চাকরি টিকে আছে। আর ঝিনুক, তুই এত দেমাক দেখাস কেন রে? আমাদের সঙ্গে একটু আড্ডা দিলে কি তোর জাত যাবে? ভিকি, আড্ডা তাদের সঙ্গেই দেওয়া যায় যাদের মাথায় গোবর ছাড়াও অন্য কিছু আছে। তোর সঙ্গে কথা বলা মানে সময়ের অপচয়। সো প্লিজ রাস্তাটা ছাড়। ভিকি দাঁত কিরমির করে সরে গেল, কিন্তু যাওয়ার সময় শাসিয়ে গেল। দেখে নেব তোদের সব কটাকে, না একদিন দেখে নেব। তোদের ওই দোস্তি আমি একদিন চুরমার করে দেবো। শুধু ছাত্র নয়, ইতিহাসের শিক্ষক প্রিয়ব্রতবাবুও ওদের একটু বাঁকা চোখেই দেখেন। তিনি অত্যন্ত কঠোর মানুষ। তার ধারণা ক্লাসের সিলেবাসের বাইরের বই পড়া মানেই হলো উচ্ছন্নে যাওয়া। অন্যদিকে বিজ্ঞানের দিদিমণি শর্মিষ্ঠা দেবী ওদের কিন্তু খুব ভালোবাসেন। তিনি মনে করেন এই কৌতূহলই ওদের একদিন অনেক বড় করবে। সেদিন লাইব্রেরির একদম কোণায় একটা আলমারি, যেটা সাধারণত খোলাই হয় না, সেটার পাল্লাটা কেমন যেন আলগা হয়েছিল। রমেনবাবু তখনও কাউন্টারে ঝিমুচ্ছিলেন। জোজো ফিসফিস করে বলল, এই আলমারিটা তো আগে কখনো ঘেঁটে দেখিনি। দেখ তো অর্ক, পাল্লাটা টানলে খুলে যায় কিনা। অর্ক অতি সাবধানে পাল্লাটা সরাতেই ক্যাচ করে একটা শব্দ হলো। ভেতরে সার সার ডায়েরি আর চামড়ায় বাঁধানো কিছু পুরনো বই। বেশিরভাগেরই মলাট খসে পড়েছে। বইগুলোর ওপরে যেন কয়েক দশকের ধুলো জমে আছে। ঝিনুক একটা ছোট কালো রঙের ডায়েরি টেনে বের করল। ডায়েরিটা চামড়ার ফিতে দিয়ে বাঁধা। ওপরে সোনালি হরফে কিছু লেখা ছিল, যা এখন প্রায় অস্পষ্ট। জুই ফিসফিস করে জানতে চাইল, এটা কি রে? ঝিনুক ডায়েরিটা সরানোর পর আলমারির ভেতর থেকে একটা মাঝারি মাপের গোলাকার পাথর খসে পড়ল মেঝের ওপরে। পাথরটা দেখলেই বোঝা যায় এটা কোনো সাধারণ পাথর নয়। অদ্ভুত কিছু জ্যামিতিক নকশা কাটা, মাঝখানে একটা অদ্ভুত চিহ্ন, অনেকটা কম্পাসের মতো দেখতে। ডায়েরির প্রথম পাতায় কাঁপা কাঁপা ইংরেজিতে লেখা, দ্য লিগেসি অফ কলোনেল এডওয়ার্ড, 1897। ঝিনুকের হাতটা একটু কেঁপে উঠল। ওরা বুঝতে পারল এটা কোনো সাধারণ ডায়েরি নয়। চারজন বন্ধু একে অপরের দিকে তাকালো। লাইব্রেরির সেই আবছা আলোয় চারজোড়া চোখ যেন ধকধক করে জ্বলে উঠল। জোজো উত্তেজিত হয়ে বলল, 1897, মানে স্বাধীনতার আগের। ওরে ঝিনুক, এই দেখ দেখ ভেতরে কি লেখা আছে দেখ। ঝিনুক ডায়েরিটা দ্রুত উল্টে পাল্টে দেখল। সেখানে কিছু হাতে আঁকা ম্যাপ আর ধাঁধার মতো কিছু ছোট ছোট কবিতা লেখা। এক জায়গায় নীল কালিতে বড় বড় করে লেখা আছে,
দ্য হিডেন ভল্ট অফ নীলগঞ্জ। নিচে সেই পাথরটার নকশা আঁকা, আর তার পাশে লেখা, দিস স্টোন ইজ দ্য কি টু দ্য আনস্পিকেবল ওয়েলথ, বিওয়্যার অব দ্য শ্যাডোস। লাইব্রেরির বাইরে তখন মেঘের ডাক শোনা গেল। ঝমঝম করে বৃষ্টি নামল নীলগঞ্জের বুকে। সেই আদিম কলেজের প্রকাণ্ড জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় ডায়েরির পাতাগুলো উড়তে লাগলো। ঝিনুক ডায়েরিটা বুকের কাছে জড়িয়ে ধরল। ওরা জানত আজ থেকে ওদের 4 জনের জীবন আর আগের মতো থাকবে না। 1 শতাব্দী প্রাচীন এক রহস্য ওদের যেন হাতছানি দিয়ে ডাকছে। অর্ক পাথরের নকশাটার উপর হাত বুলিয়ে বলল, রহস্য শুরু হলো রে ঝিনুক। এবার দেখা যাক নীলগঞ্জের মাটিতে কি লুকিয়ে আছে। কিন্তু কলেজের কেউ যদি জানতে পারে, আর প্রাইভেট টিউশন, কলেজ করে এসবের সময় বের করব কিভাবে? কিভাবে কি করব আমরা, কিছুই মাথায় ঢুকছে না আমার। জোজো চশমাটা ঠিক করতে করতে বলল, সময় বের করে নিতে হবে জুই। গুপ্তধন কি আর হাতে এসে ধরা দেয়? এর জন্য লড়াই করতে হয়। সব কিছুর জন্য প্ল্যান মাফিক কাজ করতে হবে, বুঝলি? বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে এদিকে। কলেজের ঘণ্টা বাজল, আর লাইব্রেরির সেই গোপন কোণায় দাঁড়িয়ে 4 জন কিশোর কিশোরী এক অঘোষিত শপথ নিল, এই রহস্যের শেষ না দেখে ওরা থামবে না। নীলগঞ্জ ভিক্টোরিয়া কলেজের সেই ধুলোমাখা প্রাচীন লাইব্রেরি সাক্ষী থাকলো এক রোমাঞ্চকর সময়ের। নীলগঞ্জ ভিক্টোরিয়া কলেজের পেছনের দিকটা একদম অন্যরকম। কলেজের জাঁকজমক মূল ভবনেই সীমাবদ্ধ। পেছন দিকে আম কাঁঠালের বাগান, আর তার পরেই আছে এক বিশাল প্রাচীন অশ্বত্থ গাছ। গাছটার বয়স কত কেউই জানে না। মোটা মোটা ঝুড়িগুলো মাটির গভীরে ঢুকে এক একটা থামের মতো আকৃতি তৈরি করেছে। সেই অশ্বত্থ গাছের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ইংরেজ আমলের একটা পরিত্যক্ত পাম্প হাউস। ইটের ছোট কুঠুরি, জানলাগুলো ভাঙা, সারা বছর বুনো লতাগুল্মে ঢাকা থাকে। লোকমুখে শোনা যায় ওখানকার কুয়োতে নাকি এক সাহেব আত্মহত্যা করেছিলেন, তাই ভয়ে ওদিকে সচরাচর কেউ যায় না। এই পরিত্যক্ত কুঠুরিটাই এখন ঝিনুকদের সদর দপ্তর। বেশ কয়েকদিন ধরেই টিফিন পিরিয়ড অথবা কলেজ ছুটির পর কিংবা প্রাইভেট টিউশন থেকে ফেরার পথে এখানেই ওদের মিটিং চলছে জমিয়ে। কুঠুরির ভেতরে বিছানো রহস্যময় ডায়েরি আর সেই পাথর। 4 জন গোল হয়ে বসেছে। দেওয়ালের ফাটল দিয়ে আসা বিকেলের ম্লান আলোয় পাথরটার ওপরের নকশাগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। জোজো চশমাটা নাকের ডগায় নামিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পাথরটা খুঁটিয়ে দেখতে শুরু করলো। ঝিনুক ডায়েরির পাতায় এডওয়ার্ড সাহেবের হিজিবিজি ইংরেজি লেখাগুলো অনুবাদ করার চেষ্টা করছে। ঝিনুক গম্ভীর গলায় বলল, শোন, এডওয়ার্ড সাহেব এখানে লিখেছেন, দ্য জিওমেট্রি অফ দ্য আর্থ অ্যালাইন্স উইথ দ্য সেলেস্টিয়াল ম্যাপ, বাট দ্য হার্ট লাইজ ওয়্যার দ্য সান নেভার সেটস। এর মানে কি হতে পারে? জিওমেট্রি মানে জ্যামিতি, আর সেলেস্টিয়াল ম্যাপ মানে আকাশের নক্ষত্রমণ্ডলী। আমি কাল রাতে ল্যাপটপে স্টেলারিয়াম সফটওয়্যার দিয়ে দেখছিলাম এই পাথরের খাঁজগুলোর সঙ্গে কোনো পরিচিত নক্ষত্রপুঞ্জ মিলছে কিনা। তবে একটা জিনিস খেয়াল করেছিস? এই মাঝখানের চিহ্নটা ঠিক আমাদের নীলগঞ্জ রাম মন্দিরের চূড়ার নকশার মতন। ধুর, তোদের এই জ্যামিতি আর নক্ষত্র নিয়ে কি পেটে খিদে মিটবে? আমি বলি কি, সোজা শহরের পুরনো দালানগুলো খুঁজি, ডায়েরিতে তো ম্যাপ আছেই। এই অর্ক, ও অত তাড়াহুড়ো করিস না। কাল রাতে মা আমায় জিজ্ঞেস করছিল, জুই তুই রোজ কলেজের পরে কোথায় যাস শুনি, জামা কাপড়ে এত ধুলো কেন? আমি তো ভয়ে কাঁচুমাচু, আমাদের উপর নজর পড়ছে রে। ঝিনুকের উপর চাপটা সবচেয়ে বেশি। ওর বাবা সাব রেজিস্ট্রার মানুষ, ক্ষুরোধার বুদ্ধি। কাল রাতে খাবার টেবিলে তিনি হঠাৎই বলে উঠেছেন, ঝিনুক, আজকাল তোকে খুব অন্যমনস্ক দেখছি।
পড়াশোনায় ফাঁকিই পড়ছে না তো? সামনের মাসে কিন্তু কলেজের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। ঝিনুক কোনো মতে ডাল ভাত মেখে গোগ্রাসে গিলে পালিয়ে বেঁচেছে। টিউটার শশাঙ্কবাবুর কাছেও ওরা ইদানিং দেরি করে পৌঁছচ্ছে, জানিয়ে অলরেডি বাড়িতে নালিশ হওয়ার উপক্রম হয়েছে। রহস্যের জট কিন্তু কিছুতেই খুলছে না। পাথরের নকশা আর ডায়েরির নির্দেশনার মধ্যে কোথায় যেন একটা বড় ফাঁক থেকেই যাচ্ছে। অগত্যা ওরা ঠিক করলো স্থানীয় ইতিহাস ঘাঁটতে হবে। এই নীলগঞ্জের সবচেয়ে পুরনো মানুষ হলেন বিনয়বাবু। একসময়ের নামই উকিল, এখন বয়স 90 পার করেছেন। ঝিনুকরা ছুটির দুপুরে তার বাগান বাড়িতে গিয়ে হাজির হলো। বিনয়বাবু কানে একটু কম শোনেন। অনেক চেঁচানোর পর তিনি পুরনো দিনের কথা বলতে শুরু করলেন। এডওয়ার্ড সাহেব, তিনি ছিলেন নীলকর কুঠির শেষ বড় কর্তা। খুব খামখেয়ালি ছিলেন। লোকের মুখে শুনতাম তিনি নাকি এদেশের টুকটাক আর গুপ্তবিদ্যায় বিশ্বাস করতেন। দেশ ছাড়ার আগে তিনি নীলগঞ্জের পুরনো রাম মন্দিরে অনেক রাত কাটিয়েছেন। লোকে বলতো সাহেব পাগল হয়ে গেছে। দাদু, তিনি কি বিশেষ কোনো পাথর বা নকশার কথা কাউকে বলে দিয়ে গেছিলেন? বিনয়বাবু একটু হাসলেন। তার ফোকলা দাঁতের হাসিটা কেমন যেন রহস্যময় লাগলো। পাথর? ওরে খোকন, এই নীলগঞ্জের মাটির নিচেই তো লক্ষ লক্ষ পাথর আর ইতিহাস চাপা পড়ে আছে রে। তবে একটা কথা মনে রাখিস, সাহেবের আগে রাম মন্দিরের সেবায় ছিলেন এক বাঙালি সাধক। লোকে তাকে বিশু পাগল বলতো। তিনিও নাকি সাহেবের ডায়েরিতে কিসব লিখে দিয়ে গেছিলেন। ঝিনুকদের কানে কথাটা বাজতে লাগলো। এক বাঙালি সাধক, তার মানে ডায়েরির সবটা এডওয়ার্ড সাহেবের নয়। পরদিন কলেজে যেতেই বিপত্তি। টিফিনের সময় ওরা যখন পাম্প হাউসের দিকে পা বাড়িয়েছে, হঠাৎই পেছন থেকে ভিকি আর তার দুই চেলা ওদের পথ আটকালো। ভিকির হাতে একটা ক্রিকেট ব্যাট, মুখে বিচ্ছিরি হাসি। চুইনগাম চিবোতে চিবোতে বলল, কিরে আতেল বাহিনী, রোজ রোজ ওই পচা নর্দমার দিকে কি করতে যাস? হ্যাঁ, ওখানে কি তোদের বাপ মারা কোনো সম্পত্তি লুকিয়ে রেখেছে নাকি রে? হ্যাঁ? অর্ক সামনে এগিয়ে গিয়ে বলল, আমাদের যা খুশি করব, তোর তাতে কি? ভিকি অর্কর কলার চেপে ধরল, বলল, এই শোন, আমার কাছে খবর আছে। ঝিনুক কাল লাইব্রেরি থেকে একটা কালো ডায়েরি বের করেছে। ওটা নীলগঞ্জের সম্পত্তি। ওটা আমাকে দে, নয়তো প্রিন্সিপালকে বলে দেবো তোরা কলেজের সম্পত্তি চুরি করছিস। ঠিক আছে? একটা হাতাহাতি হওয়ার উপক্রম হতেই ঝিনুক তখন শক্ত গলায় বলল, ভিকি, হাতটা ছাড়। ওটা কোনো সম্পত্তি নয়, পুরনো একটা খাতা মাত্র। তোকে দেওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক আছে, দেখে নেব কত দম তোদের, একবার দেখে নেব আমি। আমার হাত থেকে তোরা ওই খাতা কিছুতেই বাঁচাতে পারবি না। ভিকিদের এই হুমকি ওদের মনে ভয় ধরিয়ে দিল। চার বন্ধুর মধ্যে প্রথমবার যেন ফাটল দেখা দিল। জোজো বলল, ঝিনুক, আমার মনে হয় ডায়েরিটা আপাতত কলেজে রাখা ঠিক হবে না। যদি ওরা হাতাতে চায়। আমি আর এসবে নেই। বিকি খুব খারাপ ছেলে। বাড়িতে জানাজানি হলে আমার আর কলেজে আসা হবে না। জমি, তুই বরাবরই ভীতু। এত দূর এসে এখন পিছিয়ে যাচ্ছিস। ঝিনুক মাঝখানে দাঁড়িয়ে হাত তুলে থামালো সবাইকে। দৃঢ় গলায় বলল, ঝগড়া করিস না প্লিজ। আমরা চারজন একসঙ্গেই থাকবো। জুই, ভয় পাস না। আজ রাতেই আমরা প্রথম অভিযানে বেরোবো। ডায়েরিটা আমার কাছেই থাকবে। যদি আমরা আজ কিছু খুঁজে পাই তবে এগোবো, নয়তো ডায়েরিটাকে পুড়িয়ে ফেলবো। কেমন? ঝিনুকের ব্যক্তিত্বের কাছে সবাই নতি স্বীকার করল। ঠিক হলো
আজ রাত 12টায় নীলগঞ্জ নিঝুম হয়ে গেলে ওরা নীলগঞ্জের সেই পুরনো শিব মন্দিরে দেখা করবে। রাত 12টা, নীলগঞ্জ শহরটা এখন নিঝুম। শুধু দূরে দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। ঝিনুক অতি সাবধানে ঘরের ব্যালকনি দিয়ে গোলে কার্নিশ বেয়ে নিচে নামল, হাতে একটা ছোট টর্চ। মন্দিরের চাতালে অর্ক, জোজো আর জুই আগেই পৌঁছে গিয়েছিল। জোজো ব্যাগ থেকে সেই পাথরটা বের করল। মন্দিরের গায়ে প্রাচীন পোড়ামাটির নকশার মধ্যে ওরা টর্চের আলোয় খুঁজতে লাগলো সেই বিশেষ চিহ্নটা। ওই দেখ, মন্দিরের পেছনের দিকে একটা জরাজীর্ণ শিব মূর্তির ঠিক নিচে মাটির কাছাকাছি একটা পাথরের ব্লকে হুবহু সেই কম্পাসের মতো নকশাটা খোদাই করা। ঝিনুক তার কাছে থাকা পাথরটা সেই নকশার সঙ্গে মিলিয়ে দেখল। আশ্চর্য, সত্যি সেই একই নকশা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওদের কাছে থাকা পাথরের নকশাগুলো ভেতরের দিকে খাঁজ কাটা, আর মূর্তির পাদদেশে থাকা নকশাগুলো বাইরে বেরিয়ে রয়েছে। অর্ক হঠাৎ পাথরটা হাতে নিয়ে বসিয়ে দিল মূর্তির পাদদেশে থাকা নকশার উপর, আর অবিশ্বাস্যভাবে একদম খাপে খাপে বসে গেল সেটা। আর মুহূর্তের মধ্যে একটা যান্ত্রিক ঘর ঘর শব্দে কেঁপে উঠল মন্দির চত্বর। ওরা টর্চের আলোয় দেখল মূর্তির তলার পাথরটা একটু একটু করে সরে গিয়ে একটা সরু সুড়ঙ্গের পথ তৈরি করেছে। চারজনের বুকটা সামান্য কেঁপে উঠল। ওরা যা দেখছে তা কি সত্যি, নাকি বইয়ে পড়া কোনো গল্পের দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে? জোজো গলা খাঁকড়ে বলল, কিরে, আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস দোস্ত? তা নয়তো আবার কি, এ আমাদের আবিষ্কারের প্রথম শুভ সূচনা, কোনো স্বপ্ন নয়। এই আমাকে একটু চিমটি কেটে দেখ তো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। জুই এবার সত্যি সত্যি খুব জোরে চিমটি কেটে দিল জোজোর হাতে। জোজো চিৎকার করে উঠল। অর্কর আর তর্স ছিল না। সে বিরক্ত হয়ে বলল, ধুর, তোরা থাক, আমি চললুম সুড়ঙ্গের ভেতর। অর্ক আগে ঢুকল, তারপর একে একে বাকিরা। ভেতরে স্যাঁতস্যাঁতে আর গুমোট ভ্যাপসা গন্ধ, যদিও বেশ বাতাস চলাচল করছে। সুড়ঙ্গের সিঁড়ি ধাপ বরাবর লম্বা হয়ে নিচের দিকে নেমে গেছে। বেশ খানিকক্ষণ চলার পর আরও কয়েক ধাপ নিচে নামতেই ওরা টর্চের আলোয় দেখতে পেল সামনেই একটা ছোট ঘরের মতো কুঠুরি। দেওয়ালে মশাল রাখার স্ট্যান্ডে আজও লাগানো আছে আস্ত এক একটা মশাল। হয়তো একসময় কেউ বা কারা মশাল জ্বালতো নিয়ম করে, নাকি যারা এখানে আসবে কেবল তাদের জন্যই এই মশালগুলো অপেক্ষা করে আছে বহু যুগ ধরে। চারদিকে ঝুল আর মাকড়সার জাল অর্কদের অতিষ্ঠ করে তুলেছে। হঠাৎই জোজো এর সমাধান বের করে ফেলল। পিঠব্যাগ থেকে অন্যান্য সরঞ্জামের মধ্যে থেকে বের করল একটা দেশলাইয়ের বাক্স। তারপরই হঠাৎ একটা মশাল হাতে তুলে নিয়ে একটা দেশলাই কাঠি জেলে তার মাথায় ধরতেই দাউ দাউ করে জ্বলে উঠল সেটা। ওরা আশ্চর্য হয়ে দেখল এতদিনের পড়ে থাকা মশাল একটুও ড্যামেজ হয়ে যায়নি। সত্যি দারুণ ব্যাপার। এবার আরও অবাক হওয়ার পালা। জোজো বলল, আমি গুপ্তধনের গল্পে পড়েছি এরকম হয়, আমি ট্রাই করলাম আর কি, কিন্তু আরও একটা জিনিস ট্রাই করব। বলেই জ্বলন্ত মশালটা আবার নির্দিষ্ট জায়গায় তার স্ট্যান্ডে গুজে রেখে দিল। আর সঙ্গে সঙ্গে হলো ম্যাজিক। একটা মশালের শিখা থেকে আগুন গিয়ে জ্বালিয়ে দিল পরস্পর সাজিয়ে রাখা সমস্ত মশালগুলোকে। মশালের আলোয় চারটি কিশোর কিশোরীর চোখ নতুন কিছু আবিষ্কারের আনন্দে যেন চকচক করে উঠল। আর টর্চের প্রয়োজন নেই। অনেকগুলো মশালের আলোয় চারদিকটা এখন ওদের কাছে সম্পূর্ণ দৃশ্যমান। ওরা দেখল কুঠুরির মাঝখানটায় একটা পাথরের বেদির উপর রাখা আরেকটি পাথরের চাই, অনেকটা আগের পাথরটার মতোই। তার পাশেই পড়ে আছে একটা জং ধরা টিনের বাক্স। অর্ক বাক্সটা খুলতেই দেখল
ভেতরে একটা হলদে হয়ে যাওয়া কাগজ। জোজো টর্চ ধরল, কিন্তু অবাক কাণ্ড, সেই কাগজে ইংরেজি নয়, মুক্তোর মতো হাতের লেখায় বাংলায় একটা কবিতা লেখা। নীলকরের নীল নয়ন, পাথরেতে বন্দি মন, মোহনা যেখানে মিশে যায় সেখানে লুকানো হিরণ। 3 পাথর মিলবে যবে, পথের দিশা মিলবে তবে, ধুলো মাখা ইতিহাসে সত্য তখন প্রকাশ হবে। নিচে ছোট করে লেখা, ইতি বিমলাকান্ত শর্মা, 1920। 4 জন বিস্ময়ে হতবাক হয়ে গেল। ঝিনুক সবিস্ময়ে বলে উঠল, বিমলাকান্ত শর্মা? তার মানে বিনয় দাদু ঠিকই বলেছিলেন। এডওয়ার্ড সাহেবের আগে বা পরে কোনো বাঙালিও এই গুপ্তধনের সন্ধানে ছিলেন, তাই তিনি আমাদের জন্য এই দ্বিতীয় পাথর আর এই বাংলা ধাঁধাটা রেখে গেছেন। জোজো পাথর দুটো হাতে নিয়ে বলল, তার মানে এরকম আরও একটা পাথর আছে। 3 পাথর মিলবে যবে, তার মানে 3 নম্বর পাথরটা কোথায়? হঠাৎই ওপর থেকে একটা আওয়াজ এলো। মনে হলো কেউ যেন মন্দিরের ভেতরে ঢুকেছে। রহস্য সমাধানের চেয়ে এখন পালানোটা বড় হয়ে দাঁড়ালো। কিন্তু ওদের হাতে এখন নতুন হাতিয়ার, দ্বিতীয় পাথর আর এক অদ্ভুত বাংলা ধাঁধা। ওরা বুঝতে পারল এই খেলাটা যতটা সহজ ভেবেছিল তার চেয়েও অনেক বেশি কঠিন। বাংলার এক সাধকের মেধা মিশে আছে এই ব্রিটিশ গুপ্তধনের সাথে। ঝিনুক ধাঁধার কাগজটা ভাঁজ করে পকেটে রাখল। ওর চোখ দুটো মশালের আলোয় যেন ধিক ধিক করে জ্বলছে। এবার সাবধানী ভঙ্গিতে বলল, চল চল চল, এবার এখান থেকে। ধাঁধা আমরা পেয়ে গেছি, এবার শুরু হবে আমাদের আসল লড়াই। আর এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না, চল। ওরা পাগলের মতো ছুটে বেরোতে চেষ্টা করল, কিন্তু হায় কপাল, ততক্ষণে সুড়ঙ্গে প্রবেশের পথ কিভাবে যেন বন্ধ হয়ে গিয়েছে। জুই বরাবরেরই ভীতু, মুখটা কাচুমাচু করে সে বলল, এবার কি হবে রে? আমরা কি তবে এখানেই চাপা পড়ে মরবো? এই, তোর মাথায় কখনো ভালো চিন্তা ভাবনা আসে না? ভিতর ডিম একটা, একটু সাহসী হও এবার। একদিক বন্ধ হলে আরেক দিক ভেঙে আমরা বেরোবো। জোজো মাথা নেড়ে বিজ্ঞের মতো বলল, আরে ধুর, তোদের থেকে আমি বেশি গুপ্তধনের গল্প পড়েছি। নো টেনশন দোস্ত, এরকম সুড়ঙ্গগুলোর একটা দিক বন্ধ হয়ে গেলে ঠিক আরেকটা দিক খুলে যায়। জোজো হঠাৎ গুপ্ত কুঠুরির দেওয়ালে আঘাত করতে শুরু করলো। আর দেখা দেখি ওরা সবাইও তাই করল। আর আশ্চর্যজনকভাবে জুই আবিষ্কার করলো দেওয়ালের একটা অংশ ফাঁপা। অতঃপর 4 জন মিলে সেই অংশটায় ঠেলাঠেলি করতে শুরু করলো। কিন্তু তবুও যখন সেখান থেকে কোনো গুপ্তপথের হদিশ পাওয়া গেল না, তখন জোজো হতাশ হয়ে বলল, ধুর ধুর, আমার সব গল্প পড়া সব অনর্থক হয়ে গেছে, কোনো কাজেই তো লাগলো না। সবাই যখন কি করবে ভাবছে, হঠাৎই তখন জুই বলে উঠল, আচ্ছা, আমি একটা সিনেমাতে দেখেছিলাম একটা বিষয়, যে একটা বহুমূল্য হিরে একটা বেদির ওপর বসানো থাকবে, কিন্তু হিরেটা স্থানচ্যুত করলেই চারদিকের দেওয়ালে লুকোনো জায়গা থেকে আগুনের ফুলকি, তীর, ছুরি ইত্যাদি ধেয়ে আসবে। আবার হিরেটা যথাস্থানে রেখে দিলে আবার সব আগের মতো হয়ে যাবে। এই ব্যাপারটা এরকমই কিছু নয় তো? আমরা হয়তো দ্বিতীয় পাথরটা বেদির ওপর থেকে সরিয়েছি, তাই আমাদের সুড়ঙ্গের দরজা বন্ধ হয়ে গেছে। অর্ক জুইয়ের কাঁধ চাপড়ে বলল, সাব্বাস! শুধু শুধু ভিতর ডিমের মতো হাউমাউ না করে নিজের আসল বুদ্ধিগুলো একটু ঘষা মাজা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিতর ডিম। জুই কটমট করে তাকালো অর্কর দিকে। ঝিনুক বলল, আরে এইটা তো ব্রিলিয়েন্ট আইডিয়া জুই। জোজো, তুই বরং সুড়ঙ্গের মুখটাতে গিয়ে দাঁড়া। এই বেদির ওপর দ্বিতীয় পাথরটাকে রাখলাম। যদি সুড়ঙ্গের মুখ খুলে যায় তাহলে 3 বার টর্চ জ্বালিয়ে সিগন্যাল দিবি, আমরা বুঝে যাব, কেমন? অতঃপর জোজো সুড়ঙ্গ মুখে গেল এবং সত্যি সত্যি 3 বার টর্চ জ্বালিয়ে সিগন্যাল দিতেই ঝিনুক ওই বেদি থেকে পাথরটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ওর হাতে থাকা প্রায় একই ওজনের টর্চটা রেখে দিতেই 3 জন দৌড় দিল সুড়ঙ্গ মুখে।
এবং দেখল সত্যি এবার সুড়ঙ্গ মুখ কিছুটা খোলা রয়েছে। অবশেষে ওরা হাঁফ ছেড়ে বাঁচল। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। নীলগঞ্জের সেই পরিত্যক্ত মন্দিরের গভীরে 4 কিশোর কিশোরী আবিষ্কার করল এমন এক সত্য যা তাদের সাধারণ ছাত্র জীবনকে এক নিমেষে যেন এক ঐতিহাসিক অভিযানের সামনে দাঁড় করিয়ে দিল। নীলগঞ্জের আকাশটা গত কয়েকদিন ধরেই থমথমে হয়ে আছে। গুমোট গরমে বাতাসের নড়াচড়া বন্ধ, আর তার চেয়েও বেশি অস্থিরতা কাজ করছে 4 বন্ধুর মনে। মন্দির থেকে উদ্ধার করা সেই বাংলা ধাঁধাটা ওদের কিশোর মনে একটা নতুন দরজা খুলে দিয়েছে। এতদিন ওরা এডওয়ার্ড সাহেবের ডায়েরি নিয়ে নাড়াচাড়া করছিল, কিন্তু এখন তার সঙ্গে যুক্ত হয়েছে এক বাঙালির অজানা অধ্যায়। ওদের মনে হলো তৃতীয় পাথরটা খুঁজে পাওয়ার আগে আসলে কে এই বিমলাকান্ত সেটা জানা দরকার। সত্যি কি তিনি শুধুমাত্র পুরোহিত ছিলেন নাকি অন্য কেউ? কারণ একজন সাধারণ সেবায়েতের গুপ্তধন লুকানোর মতো প্রখর বুদ্ধি কি আদৌ থাকতে পারে? এডওয়ার্ড সাহেবের ডায়েরিতে সে কেনই বা লিখবে? আর এডওয়ার্ড সাহেবের পাথরের সঙ্গে ওনার রেখে যাওয়া পাথরের সংযোগ আছে। আবার তৃতীয় আরও একটা পাথরের খোঁজ তিনি দিয়েছেন ধাঁধার মাধ্যমে। বিমলাকান্তের ইতিহাস জানতেই হবে, তবেই হবে সমস্ত রহস্যের উদ্ঘাটন। রমেনবাবু ইদানিং কলেজের লাইব্রেরিতে ওদের বেশিক্ষণ থাকতে দিচ্ছেন না। ভিকিদের সঙ্গে ঝামেলা হওয়ার পর থেকে তিনি ওদের উপর কড়া নজর রাখছেন। অগত্যা কলেজের বাইরে পাড়ার এক পুরনো ক্লাব লাইব্রেরি নবযুগ পাঠাগারে গিয়ে হাজির হলো ওরা। এই লাইব্রেরিটা আরও পুরনো, আলমারিগুলোতে উই পোকার রাজত্ব। ওরা কয়েক ঘন্টা ধরে ধুলো মাখা কিছু পুরনো বেঙ্গল গেজেট আর নীলগঞ্জের আঞ্চলিক ইতিহাসের খাতা ঘাঁটতে শুরু করলো। 4 জন চারদিকে তখন তন্ন তন্ন করে নীলগঞ্জের ধুলো মাখা ইতিহাস, পত্রপত্রিকা এইসব নিয়ে ব্যস্ত। যখন মনে হলো আর হয়তো বিমলাকান্ত সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যাবে না, ঠিক তখনই হঠাৎই একটা জীর্ণ খাতার উপর জোজোর চোখ আটকে গেল। সে উৎসাহিত কণ্ঠে চেঁচিয়ে বলল, এই দেখ ঝিনুক, এখানে বিমলাকান্ত শর্মার নাম লেখা আছে। বইয়ের পাতায় ফুটে উঠল এক তেজস্বী যুবকের আবছা সাদা কালো ছবি। চোখে গোল চশমা, পরনে ধুতি আর তসরের পাঞ্জাবি। নিচে বিবরণে লেখা বিমলাকান্ত শর্মা। তিনি ছিলেন এই অঞ্চলের এক গুপ্ত বিপ্লবী দলের সক্রিয় সদস্য। 1921 সালে ব্রিটিশদের একটি নীলকর কুঠির বিপুল খাজনা লুট করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। ঝিনুক ফিসফিস করে পড়তে লাগলো। পুলিশের রিপোর্টে লেখা আছে, লুট করা সেই সোনাদানার মুদ্রা সাহেবের কুঠি থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিমলাকান্ত দাবি করেছিলেন সেই সম্পদ তিনি ভারত মাতার উদ্দেশ্যে উৎসর্গ করে এমন এক জায়গায় রেখেছেন যেখানে কোনো ইংরেজ কোনো দিন পৌঁছতে পারবে না। তবে কি সেই লুট করা সম্পদই আসলে এই গুপ্তধন, নাকি আরো অন্য কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছিলেন তিনি? অর্ক টেবিলের উপর ঝুঁকে পড়ে বলল, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে লুট করার সময় কোনোভাবে এডওয়ার্ড সাহেব যে গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন সে কথা বিমলাকান্ত জানতে পারে এবং সে ধন সম্পদ সাহেবদের হাত থেকে রক্ষা করেন তিনি এবং আরও গোপনে সুরক্ষিত রাখেন। এমনও তো হতে পারে যে এডওয়ার্ড সাহেব দেশ ছেড়ে পালানোর সময় ডায়েরিটা হয়তো বিমলাকান্তর হাতে পড়েছিল। বিমলাকান্ত সেই ডায়েরি পড়ে গুপ্তধন সাহেবের আগে খুঁজে বের করেন এবং সেটার জায়গাটা জাস্ট বদলে দেন। ও বাবা, তাহলে সাহেব যে পাথর আর ডায়েরি রেখে গেছিলেন, বিমলাকান্ত সেটার ওপর নিজের একটা ধাঁধা আর আরো 2টো পাথর যোগ করে দিয়েছেন। অনেক কিছুই হতে পারে, সবই আমাদের আন্দাজ মাত্র। তবে বিমলাকান্তই দেশের স্বার্থে দেশের কোনো গোপন সম্পদ যে ইংরেজদের হাত থেকে রক্ষা করেছিলেন সেটা একদম স্পষ্ট। বিকেলে ওরা আবার মিলিত হলো পাম্প হাউসের সেই গোপন আস্তানায়।
জানলার ভাঙা কাঁচ দিয়ে বিকেলের লালচে আলো এসে পড়েছে টেবিলের ওপর রাখা ধাঁধাটার ওপর। ঝিনুক কবিতাটা আরও একবার উচ্চারণ করল। নীলকরের নীল নয়ন, পাথরেতে বন্দি মন। জোজো একটা পেন্সিল দিয়ে নোটবুকে নীলগঞ্জের ম্যাপের সাথে মিলিয়ে আঁকিবুকি কেটে বোঝার চেষ্টা করছিল এতক্ষণ। অতঃপর অনেক ভেবেচিন্তে বলল, শোন, আমার মনে হয় নীল নয়ন মানে কোনো সাহেবের চোখ নয়। এই নীলগঞ্জ শহরের ঠিক উত্তর দিকের যে প্রাচীন দিঘিটা আছে, যাকে আমরা নীলকুঠির দিঘি বলি, ওটার মানচিত্রটা ভালো করে দেখ। দূর থেকে দেখলে কিন্তু ওটা একটা চোখের মতনই লাগে। এই এক সেকেন্ড, আর তার পরের লাইনটা ছিল মোহনা যেখানে মিশে যায়, মানে দিঘির একটা পুরনো নালা বা খাল গিয়ে মিশেছে মহাদেব মন্দিরের শ্মশানের ওই ধারের খাড়িটার সঙ্গে, ওটাই মোহনা। অর্থাৎ ওই 3 নম্বর পাথরটা শ্মশানের ওই ওই এরিয়াটাতেই আছে। প্রায় সন্ধ্যা হয়েই এসেছে। আস্তানা থেকে ওরা নিত্যদিনের মতো বেরিয়ে বাড়ির পথ ধরেছে। এমন সময় হঠাৎই সাক্ষাৎ জমদূতের মতো ভিকি আর তার দলবল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। এতক্ষণ তবে এরা এখানে ওত পেতেছিল। ওরা যদিও এই ভয়টা পেয়েছিল অনেক আগেই, জানাই ছিল যে ভিকিরা ওদের ক্রমাগত অনুসরণ করেই চলেছে। হঠাৎই জোজোর কাঁধের ব্যাগটা ছিনিয়ে নেওয়ার জন্য ভিকি ঝাঁপিয়ে পড়ল। তারপর বিশ্রীভাবে দাঁত কিরমির করতে করতে বলল, কিরে, পাম্প হাউসে কি লুকোচ্ছিস তোরা? এবার নিশ্চয়ই ডায়েরিটা তোদের ব্যাগেই আছে নাকি? ভিকি জোজোর কলার চেপে ধরল। অর্ক বাঘের মতো গর্জে উঠল, ভিকি, ছাড় বলছি, তোকে কিন্তু এবার আমি পুলিশে দেব। আমাকে তুই পুলিশে দিবি? হ্যাঁ, তোরা যে বাড়িতে কিছু কাউকে না বলে এখানে রোজ আসছিস, সেটা আগে তোর বাবাকে জানাই। তার আগে শোন, ডায়েরিটা আমাকে দে। শুরু হলো এক পৈশাচিক ধস্তাধস্তি। অর্ক ভিকিকে পেছন থেকে জাপটে ধরে জোজোকে ইশারা করলো ব্যাগ নিয়ে পালাতে। ভিকির দলবল অর্ককে কিলচর মারতে শুরু করলো। ঠিক সেই সময় দূর থেকে শশাঙ্ক স্যারের গলার আওয়াজ আসায় ভিকিরা পালিয়ে গেল। কিন্তু ভিকি যাওয়ার সময় শাসিয়ে গেল, কলেজে আয়, কাল দেখে নেব তোদেরকে। বাড়ি ফেরার পর ঝিনুককে এক নতুন সমস্যার মুখোমুখি হতে হলো। ঝিনুক বাড়ি ফিরতেই ড্রয়িং রুমে ওর বাবার মুখোমুখি হতে হলো। ঝিনুকের জামা কাপড়ে ধুলো আর নোংরায় মাখামাখি। তাছাড়া বেশ কয়েকদিন ধরেই ঝিনুকের দেরি করে বাড়িতে ফেরা সহ পড়াশোনায় অমনোযোগ সব কিছুই তার বাবার নজরে পড়েছে। আজ তার ধৈর্যের বাঁধ ভাঙল। সত্যি এবারে মেয়েকে শাসন করা দরকার। কি করে সে বাড়ির বাইরে? ঝিনুকের বাবা কড়া গলায় বললেন, পড়াশোনা ছেড়ে কোথায় আড্ডা দিচ্ছ আজকাল? হ্যাঁ, সাব ইন্সপেক্টর বাবু আমাকে বলছিলেন তোমাদের নাকি রোজ ওই পুরনো পাম্প হাউসের দিকে দেখা যাচ্ছে। শোনো, কাল থেকে কলেজের পর সোজা বাড়ি আসবে। ওসব আড্ডা ফাড্ডা একদম বন্ধ রাখো এখন। সামনে পরীক্ষা, খেয়াল আছে তো? ঝিনুক নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। খুব কান্না পাচ্ছিল ওর। কখনো বাবাকে কিছু লুকায়নি সে, বাবার সাথে শেয়ার করেছে সব কিছু। বাবাও ঝিনুকের সাথে এত কড়া ভাষায় কখনো কথা বলেনি। ভীষণ খারাপ লাগছে তার। বাবাকে যদি সত্যিটা জানানো যেত, কিন্তু না, এখনই কিছু জানানো যাবে না, কারণ বাবা হয়তো বারণ করতে পারেন। আগে এই রহস্যের একটা কিনারা হোক, তারপর বাবাকে সবটা জানানো যাবে। তখন নিশ্চয়ই আর তাকে ভুল বোঝা হবে না। ধাঁধার সংকেত অনুযায়ী 3 নম্বর পাথরটা শ্মশানের কাছেই থাকা উচিত। ঠিক হলো, রাতেই ওরা বেরোবে আরও একটা নতুন অভিযানের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 12টা। গলির কুকুরগুলো ডেকে উঠছে মাঝে মধ্যে। চারিদিকে বেশিরভাগ বাড়িতেই আলো নিভে গেছে। বাড়ির সবাইও এতক্ষণে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে। ঝিনুক ঘরের দরজাটা ভেতর থেকে লক করে দিল। কেউ ডাকতে এলে যেন বুঝতে পারে সে ভেতরেই আছে।
ভাগ্যিস সে এখন একাই থাকে, তবে খুব সন্তর্পণে তাকে লুকিয়ে চুরিয়ে পালাতে হচ্ছে। বাড়ির কেউ জানতে পারলেই তার আর রক্ষে থাকবে না। অ্যাটাচড বাথরুমের জানলাটায় কোনো গ্রিল দেওয়া নেই, তবে সেটা অনেকখানি উপরে, খুব সাবধানে কাজ করতে হবে। ব্যালকনির গ্রিলের সঙ্গে শক্ত করে দড়ি বেঁধে সে দড়ি ঝুলিয়ে দিল বাথরুমের জানলা দিয়ে নিচে। তারপর বহু কষ্টে বেয়ে বেয়ে নিচে নামার পর দেখল তার হাতে ফোসকা পড়ে গেছে, পায়ে অনেক জায়গায় ছড়ে গেছে। এসব হলেও সে যে অবশেষে ঘর থেকে বেরোতে পেরেছে, এই অনেক। অর্ক, জোজো আর জুই আগে থেকেই নিচে অপেক্ষা করছিল। ওদের বাড়ির বাইরে বেরোনো এতটাও কঠিন হয়নি ঝিনুকের মতো। যাকে কাজ সেরে ভালোই ভালোই ভোরের আলো ফোটার আগে ফিরতে পারলেই হলো। আকাশে তখন মেঘের গুরু গুরু ডাক, গুমোট গরমে কালবৈশাখীর আমেজ। ওরা দ্রুত পায়ে এগিয়ে চলল সোজা শ্মশান ঘাটের মহাদেব মন্দিরের দিকে। চারপাশ একেবারে নিঝুম, ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে ওদের সাড়া পেয়ে রাস্তার পাশের গাছগুলো থেকে রাতচরা পাখিগুলো হঠাৎ হঠাৎ ডেকে উঠছে। জুই এমনিতেই ভীতু, তার উপর প্যাঁচার ডাক শুনেই শিউরে উঠে বলল, হ্যাঁ ঝিনুক, আমার না বড্ড ভয় করছে রে। এই শ্মশান ঘাটে এই রাতের বেলা, রাম 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 রাম, এগুলো ভূত টুত নয় তো রে? অর্ক টর্চ জেলে বলল, দূর ভিতর ডিম, একদম ভয় পাবি না জুই, আমরা আছি তো। এগুলো রাত চড়া পাখি, ওদের ডাক এমনই, ভয় পাওয়ার কিছু নেই। অতঃপর ওরা শ্মশান ঘাটে পৌঁছল, কিন্তু তৃতীয় পাথরটা কোথায় আছে তা ওরা কোনোভাবেই বুঝে উঠতে পারল না। জোজো অনেক ভেবে চিনতে বলল, দ্বিতীয় পাথরটা যখন মন্দির থেকেই পাওয়া গেছে, তখন আশা করা যায় তৃতীয় পাথরটাও হয়তো মহাদেব মন্দির থেকেই পাওয়া যেতে পারে। আগে ওখানেই একবার ভালো করে খুঁজে দেখি, তারপর অন্যত্র কোথাও খোঁজা যাবে। এই মহাদেব মন্দির অতি প্রাচীন শিব মন্দির। কথিত আছে ইংরেজরা এই নীলগঞ্জে আসার বহু আগে কোনো এক রাজা এটার প্রতিষ্ঠা করেছিলেন। এখানে মহাদেবের মূর্তিটা শ্বেত পাথরের তৈরি, চক্ষু মুদ্রিত ধ্যানমগ্ন দেবাদিদেবের শান্ত রূপ। কোনো ধরাবাঁধা সেবায়েত ছাড়াই এখানে নিত্য পুজো হয়। শ্মশান যাত্রীরা যারা আসে তারাই নিয়মিত পুজো দিয়ে যায় এই মহাদেবকে। মন্দিরের দরজা উন্মুক্ত থাকে সবার জন্য, আর বিরাট প্রদীপটা আশ্চর্যজনকভাবে কখনো নিভে যায় না। এই কথাটা নীলগঞ্জের প্রত্যেকটা মানুষ জানত, জোজোরাও তাই জানত, কিন্তু স্বচক্ষে কখনো তারা প্রত্যক্ষ করেনি। আজ সে সৌভাগ্য হলো ওদের। একটা বিরাট বড় প্রদীপে মোটা করে সলতে পাকানো এবং প্রচুর পরিমাণ তেলে সেটা টিমটিম করে জ্বলছে। এই প্রদীপ নিভতে নিভতে পরের দিন দুপুর গড়িয়ে যাবে, আর ততক্ষণে কেউ না কেউ এসে ঠিকই আবার নতুন করে এরকম মোটা সলতে পাকিয়ে দিয়ে যাবে। এই নিয়মের ব্যতিক্রম হয়নি সেই যেখান থেকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তবে তা লোকমুখে শোনা হলেও আজ ঝিনুকদের পুরোপুরি বিশ্বাস হলো। ওরা প্রথমে মহাদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে নত মস্তকে প্রণাম জানালো, তারপর এদিক ওদিক খোঁজ করতে শুরু করলো তৃতীয় পাথরটার। কিন্তু এতকাল ধরে তো আর পাথরটা এমনি এমনি এখানে সেখানে পড়ে থাকবে না, নিশ্চয়ই কোনো গোপন জায়গায় সেটা সযত্নে রাখা আছে। কিন্তু সেই গোপন জায়গাটা কোথায়? ঝিনুকরা কি পারবে সেই জায়গা থেকে পাথরটা উদ্ধার করতে? অনেকক্ষণ খোঁজার পর অর্ক অধৈর্য হয়ে বলল, এখানে বোধহয় পাওয়া যাবে না রে, চল অন্য কোথাও খোঁজ করি। আহা, এত অধৈর্য হলে চলে নাকি? আমার কিন্তু মনে হচ্ছে এই পাথরটা এই মন্দিরেরই কোথাও না কোথাও আছে। আচ্ছা চল তো দেখি মন্দিরের দেওয়ালগুলোর কোনো অংশে ফাঁপা আছে কিনা। অতঃপর দেওয়ালগুলো পরীক্ষা করে দেখার পরও কোনো ক্লু পেল না ওরা। সুতরাং কি আর করা যাবে? ওরা ভাবল এখন আর হয়তো পাথরটাকে পাওয়া যাবে না। ধাঁধার সঠিক অর্থ হয়তো ওরা উদ্ধার করতে পারেনি, সম্ভবত ভুল মানে বুঝেছে। ওরা মহাদেব মন্দির থেকে বেরিয়ে এলো। হঠাৎ জুই থমকে দাঁড়ালো।
তারপর গালে আঙুল ঠেকিয়ে বলল, একটা জিনিস আমার মনে হচ্ছে, হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু মনে যখন হয়েছে একবার দেখা দরকার। বাকি তিনজন চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। অর্ক বলল, বল বল, কি মনে হলো তোর? আচ্ছা, শ্মশান ঘাটের সীমানায় আসার সময় একটা বট গাছ দেখলাম, আর বট গাছের ঠিক নিচেই বহু প্রাচীন একটা ছোট্ট মতো পাথর। পাথরটাকে শিবরূপে যত সম্ভব শ্মশান যাত্রীরাই পুজো করে, কারণ পাথরটার গায়ে তেল, সিঁদুর, চন্দন ইত্যাদি মাখানো, এমনকি পাথরটার ওপর ফুল, বেলপাতা চাপানো। শুনেছি এই শ্মশান বহু প্রাচীন, তবে নিশ্চয়ই ওই শিবরূপী পাথরটাও প্রাচীন হতে পারে। বিমলাকান্ত সুকৌশলে দেবতার ছদ্মরূপে গুপ্তধনের নকশা আঁকা তৃতীয় পাথরটাকে ওখানেই প্রতিষ্ঠিত করেছিলেন, কারণ দেবতাকে তো আর সাধারণ মানুষ সন্দেহ করতে পারবে না, আর চুরি করেও নিয়ে যাবে না। আরে বাস, দারুণ তো! এসব বুদ্ধি আমার মাথায় কেন যে আসে না? জোজো জুইয়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এটা তোর হঠাৎ কেন মনে হলো বলতো? কোনো ক্লু পেলি নাকি এমনি? দূর, ওসব ক্লুটু কিছুই পাইনি। যেহেতু পাথর নিয়ে খোঁজ হচ্ছে, তাই দেবতারূপী পাথরকেও সন্দেহ হচ্ছে। এটা কিন্তু হতে পারে বুঝলি, কারণ ধাঁধা দেখে তো এই শ্মশান ঘাটের এলাকাতেই যে পাথরটা আছে ততদূর মনে হলো। অতঃপর চারজন দ্রুত পায়ে চলল সেই পাথর দেবতার কাছে, শ্মশান ঘাটের বট তলায়। প্রথমে সেই বিগ্রহকে প্রণাম জানিয়ে জুই এগিয়ে গেল এবং ফুলবেলপাতা ধীরে ধীরে সরিয়ে টর্চের আলো ফেলে ভালো করে পাথররূপী দেবতাকে দেখতে শুরু করল। কিন্তু না, কোনো নকশা দেখতে পাওয়া গেল না। জুই হতাশ হয়ে বলল, না রে, আমার ভাবনা ভুল, এখানে নেই। ওরা সত্যি এবার খানিকটা হতাশ হলো। এবার যখন ওরা ফিরে যাবে বলে সবেমাত্র পা বাড়িয়েছে, তখন জুই আবারও টর্চ নিয়ে গেল সেই পাথরের কাছে। তারপর হঠাৎ দুহাত দিয়ে পাথররূপী দেবতাকে পাঁজাগোলা করে তুলে পাশে সরিয়ে রেখে বহুদিনের জমে থাকা ফুল বেলপাতার স্তূপগুলো সরাতে লাগলো। ততক্ষণে বাকি তিনজনের জোরালো টর্চের আলোতে চারিদিকে অন্ধকার একেবারে কেটে গেছে। খানিকক্ষণ পরে জুইয়ের মুখে হতাশা সরে গিয়ে মৃদু একটা হাসি ফুটে উঠল। ততক্ষণে সে হাতে একটা ছোট্ট মতো পাথর পেয়ে গেছে। সেটা নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে হাসি মুখে বলল, জোজো, দেখ তো, এইটাই কি না? নকশা এতেও করা আছে, মিলিয়ে দেখ। অতঃপর টর্চের আলোয় চারজোড়া চোখ ভালো করে নিরীক্ষণ করার পর বুঝল এটাই সেই পাথর। আগের পাথরের নকশার সঙ্গে এর মিল হুবহু এক। শিবরূপী পাথর দেবতা আরো বেশ কতগুলো ছোট ছোট পাথরের বেদির ওপর অবস্থান করছিলেন, তার মধ্যে আমাদের নকশা করা তৃতীয় পাথরটাও ছিল। ওরা চারজন হুররে বলে একসাথে চেঁচিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির দাপটে ওরা ছুটতে ছুটতে কোনো মতে কাছেই শ্মশানের সীমানা পেরিয়ে একটা পুরো বাড়ির বারান্দায় আশ্রয় নিল। ঝিনুক বলল, ধীর, এখনই বৃষ্টিটাকে আসতে হলো, বাড়ি যাব কতক্ষণে কে জানে, তাই ভাল লাগে না। চাপ নিচ্ছিস কেন? বৃষ্টি থামলেই বেরোবো। তাছাড়া পাথরটাও তো আমাদের হাতে, এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে। তাড়াহুড়োও নেই, এখনও অনেকটা রাত বাকি আছে। ভোর হওয়ার অনেক আগেই আমরা পৌঁছে যাব। বাইরে বৃষ্টির দাপট বেশ বেড়েছে। এমন সময় তৃতীয় পাথরটাকে চারজন খুব ভালোভাবে নিরীক্ষণ করতে লাগলো। তারপর কি যেন ভেবে চিন্তে ঝিনুক তিনটে পাথরকে পাশাপাশি রাখল। আশ্চর্যজনকভাবে পাথরগুলোর খাঁজ একে অপরের সঙ্গে জোড়া লেগে গেল। তিনটে পাথর এমনভাবে খাঁজ কেটে কেটে তৈরি যাতে একে অপরের সাথে যুক্ত করা যায়। অতঃপর দেখা গেল তিনটে পাথর মিলে একটা গোলাকার গোলক বা গ্লোবের আকার তৈরি করেছে। জোজো অবাক হয়ে বলল, দেখ, এই গোলকের মাঝখানে একটা ছিদ্র আছে। অর্ক, এই টর্চটা এর উপর ধরতো। অর্ক টর্চটা ওই গোলকের ছিদ্রের ওপর ধরতেই বিপরীত দিকের দেওয়ালে একটা মানচিত্র ফুটে উঠল।
ওরা মানচিত্রটা খুব মন দিয়ে দেখার পর যতদূর ওদের জ্ঞানের পরিধি আছে বুঝল মানচিত্রটা নীলগঞ্জের নয়, ওটা ইঙ্গিত করছে উত্তরে পাহাড় আর নদীর মোহনার দিকে, যে নদীর কথা ডায়েরিতে সাহেবও লিখেছিলেন। ওরা বুঝতে পারল অতএব নীলগঞ্জে কোনো গুপ্তধন নেই। বিমলাকান্ত সেই সম্পদ রক্ষা করার জন্য এই 3 পাথরের ধাঁধা বানিয়ে আসল নির্দেশিকা পাহাড়ের সেই নির্জন কোনো স্থানে অথবা নদীর মোহনা তীরবর্তী কোনো এলাকায় সেই গুপ্তধন লুকিয়ে রেখেছে। আজ ভোরেই আমরা বাড়ি থেকে বের হব উত্তরের পাহাড়ের উদ্দেশ্যে। ডুংলু স্টেশন থেকে ওই পাহাড়ে যেতে সুবিধা হবে, সুতরাং আমাদের প্রথম গন্তব্য হবে ডুংলু স্টেশন। ঝিনুক দৃঢ় গলায় বলল। অর্ক সাথ মিলিয়ে বলে উঠল, ভিকি আমাদের পথ আটকাবে, বাড়ির লোক আমাদের বন্দি করবে। তার আগে আমাদের কিন্তু এই নীলগঞ্জ ছাড়তে হবে। আমরা স্টেশনে দেখা করব। আমাদের আসল গন্তব্য এখন উত্তরের পাহাড় আর মোহনা। জুই, অর্ক আর জোজো পরস্পরের হাত ধরল। বৃষ্টির শব্দে যেন ওদের প্রতিজ্ঞা মিশে একাকার হয়ে গেল। কালবৈশাখীর সেই উত্তাল রাতে 4 কিশোর কিশোরী তাদের সহজ জীবন পেছনে ফেলে এক অনিশ্চিত কিন্তু মহৎ লড়াইয়ের পথে পা বাড়ালো। কালবৈশাখীর রাতের সেই উত্তাল ঝড় বৃষ্টি থেমে গেলেও আকাশের মুখ ভার। নীলগঞ্জ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ঘড়ির কাঁটায় প্রায় 4টে বাজে। ঝিনুকরা অনেকক্ষণ আগেই যে যার বাড়ি ফিরেছে। সারা রাত 1 ফোঁটাও ঘুম হয়নি কারো। তবুও কারো শরীরে যেন ক্লান্তির ছিটে ফোঁটাও নেই। নতুন উদ্যমে এই পর্যন্ত ওরা নিজেদের সুবিধে মতো ব্যাগ গুছিয়েছে। ঝিনুক পিঠের ছোট ব্যাগটা ভালো করে এঁটে নিল। ব্যাগে 1 সেট বাড়তি পোশাক, 2টো বিস্কুটের প্যাকেট, 3 পাথরের সেই অদ্ভুত গোলক আর ডায়েরিটা। নিজের পড়ার টেবিলের ওপর একটা চিরকুট রেখে দিল ও। বাবা, মা, তোমরা চিন্তা করো না, হ্যাঁ? আমি বন্ধুদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব, কেমন? এসব লিখতে গিয়ে হাতটা কাঁপছিল ঝিনুকের। চোখের পাতা ভিজে আসছিল। 20 বছরের জীবনে এই প্রথম সে মা বাবার অবাধ্য হয়ে ঘর ছাড়ছে। এক অদ্ভুত অপরাধবোধ আর তার চেয়েও তীব্র এক রোমাঞ্চকর অস্থিরতা ওকে যেন ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে নিয়ে গেল। নীলগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মটা আবছা অন্ধকারে ডুবে আছে। স্টেশনের ল্যাম্পপোস্টের হলুদ আলোয় কুয়াশা ঘেরা প্ল্যাটফর্মটাকে ভুতুড়ে লাগছে। অর্ক, জোজো আর জুই আগেই পৌঁছে গিয়েছিল। জুইয়ের চোখ দুটো ছলছল করছে। এটা এমনিতেই ভীতু, তার উপর তাড়াহুড়ো করে এমন বড় একটা সিদ্ধান্ত নেওয়ায় বেচারা বেশ ঘাবড়ে গেছে। খানিকক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি ঠিক করলাম রে ঝিনুক? মা জানলে তো হুলুস্থুল পড়ে যাবে। ঝিনুক ওর হাতটা শক্ত করে ধরে বলল, এখন আর ফেরার পথ নেই জুই। আমাদের উপর বড় দায়িত্ব। নিজের দেশের ইতিহাস জানার জন্য এতটুকু সাহস তো রাখতেই হবে, তাই না? ওদের হাতে পুঁজি বলতে প্রত্যেকের জমানো কিছু টাকা, সব মিলিয়ে ওই মোট 2000 টাকার মতো হবে। ভোর 4টের নীলগঞ্জ লোকাল যখন ক্যাচ ক্যাচ শব্দ করে প্ল্যাটফর্মে ঢুকল, অজানা আশঙ্কায় যেন 4 জনের বুকের মধ্যেটা কেঁপে উঠল। এরপর ট্রেন এলে ওরা ট্রেনের একদম পেছনের বগিতে উঠে একটা অন্ধকার কোণ বেছে নিল। হঠাৎই জানলার বাইরে নজর পড়তেই অর্ক চমকে উঠে বলল, ওই দেখ, প্ল্যাটফর্মের ও প্রান্তে ওটা কে দাঁড়িয়ে? ঝিনুক উকি মেরে দেখল সাদা টি শার্ট আর হাতে একটা ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে ভিকি। পাশে ওর 2 শাগরেদ। ভিকি চারপাশটা পাগলের মতো খুঁজছে। ট্রেনটা চলতে শুরু করলে মনে হলো ভিকি যেন একবার ওদের বগির জানলার দিকে তাকালো। জোজো ফিসফিস করে বলল, ওরা কি আমাদের পিছু নিয়েছে? প্রত্যুত্তরে অর্ক দাঁতে দাঁত চেপে বলল, মনে তো হচ্ছে।
নইলে এই ভোর রাতে প্ল্যাটফর্মে কি করছে ওরা? আমাদের খুব সাবধান থাকতে হবে। ট্রেনের জানলার বাইরের দৃশ্যপট ধীরে ধীরে বদলে যাচ্ছে। সবুজ ধানক্ষেত আর পুকুরগুলো মিলিয়ে গিয়ে ফুটে উঠছে পাথুরে জমি আর আঁকা বাঁকা সরু সরু নদী। দূরে দূরে মাথা তুলে দাঁড়িয়ে আছে ছোট ছোট টিলা। যত সময় যাচ্ছে টিলাগুলো বড় হয়ে পাহাড়ের রূপ নিচ্ছে। চারিদিকে বড় বড় পাথর আর শাল পিয়ালের সবুজ জঙ্গল। ট্রেন যখন ডুংলু স্টেশনে থামল তখন সকাল প্রায় 10টা। স্টেশনে নেমে চারদিকে ভালো করে পর্যবেক্ষণ করতে করতে ওরা চলল গাড়ি স্ট্যান্ডের দিকে। অতঃপর ওরা যখন স্ট্যান্ডে পৌঁছল তখন প্রায় বেশিরভাগ গাড়ি বুকিং হয়ে গেছে আগে ভাগে। তাছাড়া একটা গাড়ি কেবল ওদের যাওয়ার জন্য বুক করলে ভাড়াও বেশ বেশি পরিমাণেই নেবে। সুতরাং শেয়ার গাড়িতে যাওয়ার জন্যই অপেক্ষা করতে হবে ওদের। কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ ওদের চোখ পড়ল বেশ কিছুটা দূরে এক কোণে এক প্রবীণ চালক তার পুরনো আমলের জিপ নিয়ে দাঁড়িয়ে আছে। চালকের পরনে জীর্ণ কোট, মাথায় তিব্বতী টুপি। ওরা ধীর পায়ে এগিয়ে চলল জিপটার কাছে, যদি কমসম ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানো যায় এই আশাতে। হঠাৎ জিপ চালকটা ওদেরকে দেখে বলে উঠল, খোকা বাবুরা, কোথায় যাবেন? রাক্ষস টিলা? জিপ চালক একেবারে খাঁটি বাঙালি। পরিষ্কার ঝরঝরে বাংলা বলতে শুনে তাকে বেশ মনে ধরল ওদের। এদিকে বেশিরভাগ গাড়ি চালকই নেপালি, কেউ ঠিক করে পরিষ্কার বাংলা বলতে পারে না। তার মধ্যে বাংলাভাষী কাউকে পেলে তো একেবারে সোনায় সোহাগা। জোজো সবার হয়ে বলল, এখানে রাক্ষস টিলা শুনেছি খুব বিখ্যাত। এছাড়া আর কোনো বিশেষ সুখ্যাতি বা কুখ্যাতি আছে এমন কোনো রোমহর্ষক জায়গা কি আছে? যেমন কোনো ভুতুরে গুহা কিংবা ওই ভুতুরে নদীর মোহনা? চালক অবাক হয়ে গেল ওদের কথা শুনে। খানিকক্ষণ ওদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থেকে বলল, এত বাচ্চা মানুষ তোমরা? না বাবু না, আমি যেতে পারবো না। এবার ঝিনুক ম্যানেজ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে বলল, আরে না না, সেরকম কিছুই নয় কাকু। এই আমরা একটু অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়েছি আর কি। ভূতচুত নিয়ে আমরা খবরের কাগজে একটু লেখাটেখা দিই। অন্য কোনো আশ্চর্য জিনিসের খোঁজ পেলেও তা নিয়েও লিখি। এখানে এমনি ঘুরতে এসেছি, সে সুযোগে যদি কোনো কিছুর খোঁজ টোজ পেয়ে যাই তো বেশ হয়, তাই জানতে চাইছিলাম আর কি। চালক কি যেন একটা ভাবল, তারপর কিছুক্ষণ বাদে বলে উঠল, নীলা পাহাড়। নীলা পাহাড়ে এক ভয়ঙ্কর গুহা আছে, কিন্তু ওদিকে যাবেন না খোকা বাবুরা। ওটা অভিশপ্ত জায়গা। লোকে বলে ওখানে রাতের বেলা সাহেব ভূতের কান্নার আওয়াজ পাওয়া যায়। অনেক মানুষ নাকি ওখানে গিয়ে আর ফেরেনি। ঝিনুকরা একে অপরের দিকে তাকালো। চালকের কথা ওদের ভয় বাড়ানোর বদলে যেন ওদের কৌতূহল আরও দ্বিগুণ করে দিল। আর যায় কোথায়? যেতে মানা করলে কি আর না গিয়ে থাকা যায়? যে রহস্যের টানে অসীম সাহস বুকে নিয়ে চারজন ঘর ছেড়েছে, সেই রহস্য যে করেই হোক উদ্ঘাটন করতেই হবে। তবে নীল পাহাড় একটা রহস্যের আভাস দিচ্ছে। এখানে গেলে সমাধান হতে পারে, আবার নাও হতে পারে। তবু আশা ছাড়লে তো চলবে না। চারজন অনেক কাকুতি মিনতি করে কিছুটা কম পয়সায় রাজি করালো জিপ চালককে। ওরা বিপদে পড়লে যে চালকের কোনো দায় নেই সে কথাও জানালো। অতঃপর শুরু হলো পাহাড়ি রাস্তার সফর। আঁকা বাঁকা রাস্তা সর্পিল ভঙ্গিতে উঠে চলেছে পাহাড়ের দিকে। এক অজানা রহস্য উন্মোচনের টানটান উত্তেজনা আর পাহাড়ি সৌন্দর্য মিলেমিশে যেন এক নিমেষে ওদের মন ভালো করে দিল। প্রায় ঘন্টা দেড়েক চলার পর জনমানবহীন একটা পাহাড়ের পাদদেশে ওদের নামিয়ে দিল জিপটা। তারপর একদিকে হাত দেখিয়ে চালক বলল, এই পর্যন্তই, আমি আর যাব না খোকা বাবুরা। ওইদিকে সেই অভিশপ্ত গুহা আছে, তোমরা দেখে শুনে সাবধানে থাকবে, কেমন? রোদের তেজ প্রচণ্ড বেড়েছে। চারিদিকে শুধু পাথর আর কাঁটা ঝোপ। সামনে খাড়া পাহাড়টা যেন আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জিপ চালক চলে যেতেই জনমানবহীন চারপাশটা যেন আরও বেশি খাঁ খাঁ করতে শুরু করলো।
পাহাড়ি শব্দ, পাখির কলতান, এমনকি বাতাসও যেন এখানে নিস্তব্ধ। এমন পরিবেশের জন্যই বোধ করি এখানে কেউ আসে না। এই পরিবেশে সত্যিই গাটা একটু ছমছম করে ওঠে বইকি। তবে ওদের চারজনের প্রবল মনোবল, একসঙ্গে থাকলে ভয়টায় দূরেই থাকে। এরপর ওরা জিপ চালকের নির্দেশ মতো পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে গেল সেই দিকেই। সে খাড়াই রাস্তা কিছুক্ষণ চলার পর দেখা গেল রাস্তা এবার বাঁক নিয়ে ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। তবে এই রাস্তাটা একেবারেই তৈরি করা পিচের রাস্তা নয়। এখানে চারদিকে জন্মানো পাহাড়ি লতাগুল্ম আর ঘাস দিয়ে ঢাকা, তার মধ্যেই পায়ে হাঁটা একটা আলপথ, যেখান দিয়ে রোজ যাতায়াতের ফলে সরু রাস্তাটা পরিষ্কার এবং মসৃণ হয়ে উঠেছে। ওরা একটু আশ্চর্য হলো বইকি, এখানে যদি কেউ নাই এসে থাকে তবে এই ঘাস ভর্তি জায়গাটার মধ্যে পায়ে হাঁটা সরু পথ তৈরি হলো কিভাবে। মনে একরাশ প্রশ্ন, ভয় আর আশঙ্কা নিয়ে ওরা এগিয়ে চলল সামনের দিকে। তারপর এক জায়গায় এসে সেই রাস্তা শেষ হলো। সেখানে প্রায় 5খানা সরু সরু গুহামুখ দেখা যাচ্ছে। ওরা একে অপরের মুখের দিকে তাকালো। কোন গুহামুখে প্রবেশ করবে ওরা? ঝিনুক বলল, দাঁড়া, আগে একটু ভাবনা চিন্তা করে নি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। অতঃপর ওরা একটা ঝোপের পাশে গোল হয়ে বসল। একটু খাওয়া দাওয়া সেরে ওরা কোন গুহামুখে ঢুকবে সেটা নিয়ে আলোচনা করতে লাগলো। নাকি প্রত্যেকে আলাদা আলাদা গুহায় ঢুকবে সে নিয়েও আলোচনা হলো। কিন্তু এই নির্জন এলাকায় কেউ কারো থেকে আলাদা হবে না বলেই ঠিক করলো ওরা। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে ওরা। সুতরাং একই সঙ্গে সবাই থাকলে বিপদ নিমেষেই কাটিয়ে ওঠা হয়তো সম্ভব হবে, কিন্তু একা একা কখনোই যাওয়া উচিত হবে না। অতঃপর জোজো হঠাৎ ব্যাগ থেকে সেই 3 পাথরের তৈরি গোলকটা বের করে বলল, শোন, বিমলাকান্তর ধাঁধায় ছিল পাথরেতে বন্দি মন। আচ্ছা, এই গোলকের মাঝে টর্চের আলো ফেলে আমরা আসল ম্যাপটা আবিষ্কার করেছিলাম। এখন এই গোলকটাকে যদি 5টা গুহার মুখের মাঝ বরাবর রেখে দিয়ে আসি, তবে উপর থেকে সূর্যের আলো পড়লে কোনো ছবি ফুটে উঠতে পারে কি, যা নির্দেশে আমরা সঠিক গুহামুখ খুঁজে নিতে পারবো? দেখ, এগুলো সবই সম্ভাবনা। আর এই গুহাগুলোর কোনোটাতেই যে আমাদের আকাঙ্ক্ষিত গুপ্তধন পাওয়া যাবে এমনটা নাও হতে পারে। হয়তো হতে পারে উত্তরের অন্য কোনো পাহাড়ের পাদদেশে সে সম্পদ রক্ষিত আছে। তবে আমরা এ পর্যন্ত সমস্তটাই সম্ভাবনার উপর ভিত্তি করেই এগিয়েছি, আর সফলও হয়েছি। সুতরাং তোর এই আইডিয়াটা মন্দ নয়, একবার রেখে দিয়ে দেখতে পারিস। তার কারণ পুরনো অনেক যন্ত্রেই তখনকার কলাকুশলীরা এমন অভিনব আইডিয়া সব তৈরি করে দিয়ে গেছিলেন যে ভাবতেই অবাক লাগে। এ নিয়েও আমরা বিস্তর আলোচনা আগেও করেছি। হতে পারে এই পাথরের মধ্যেই কোথাও কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেলে হয়তো ক্ষুদ্র ম্যাগনিফাইং গ্লাসের মতো কোনো বস্তু সেট করা আছে। রোদ্দুরে তা থেকে কোনো ম্যাপ বা সিগন্যাল অথবা কোনো ছবি যদি ফুটে ওঠে, সেটাও তো অবিশ্বাস্য কিছু নয়, তাই না? অর্ক গোলকটা নিয়ে 5টা গুহার মাঝ বরাবর একটা পাথরের উপর রেখে দিয়ে এলো, যাতে দুপুরের খাড়া রোদ ঠিক ছিদ্রটার উপরে পড়ে। তারপর ওরা গাছের ছায়ায় অপেক্ষা করতে লাগলো দূর থেকে। তারপর বেশ অনেকক্ষণ কেটে গেল। একসময় ওরা ভাবতে শুরু করলো হয়তো গোলক থেকে আর কোনো সিগন্যাল পাওয়া যাবে না। ওদের কথোপকথনের মাঝখানে হঠাৎই জুই হাত দিয়ে দেখালো, ওই দেখ। ওরা কথা বলা বাদ দিয়ে লক্ষ্য করলো যন্ত্রটার দিকে। অবাক হয়ে দেখল পাথরের গোলকটা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। চারজনের রুদ্ধশ্বাসে দৌড়ে গেল গোলকটার কাছে। সেখানে পৌঁছে ওরা দেখল গোলকটা ঘুরছে, কিন্তু কোনো সিগন্যাল তো পাওয়া গেল না। তার মানে রোদ্দুর পড়ার ফলেই গোলকটার কাজ শুরু হয়েছে। জোজো বলল, অপেক্ষা কর, অপেক্ষা কর, গোলক ঘুরছে মানে কিছু না কিছু হবেই। অতঃপর কিছুক্ষণ অপেক্ষা করল ওরা। আর হঠাৎ একসময় সত্যি ম্যাজিক শুরু হলো। গোলকটার মধ্যে থেকে ঘর ঘর শব্দ আসতে শুরু করেছে। ঠিক কোনো পুরনো আমলের রেডিওতে চ্যানেল ঠিকঠাক না ধরলে যে আওয়াজটা আসে, অবিকল সেই আওয়াজ। জোজো বলল,
পাথরগুলোর ভেতরে হয়তো কোনো মিনি রেকর্ডিং যন্ত্র সেট করা আছে, সোলার সিস্টেমের দ্বারা, যেটা সম্ভবত সক্রিয় হয়ে উঠেছে। এরপর সেই ঘর ঘর শব্দের মধ্যে থেকে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। এতদিনে তবে সঠিক পথের দিশা পেলে। তিনটে পাথর যে বা যারা উদ্ধার করে মিলিয়েছ, তারাই এই সম্পদের উত্তরাধিকারী। তবে মনে রেখো, এই ইতিহাস এ সম্পদ কেবল আত্মগত করার জন্য নয়। এ আমার দেশের, এ আমার আত্মবলিদানের সম্পদ। তার ব্যবহারের সঠিকভাবেই হওয়া উচিত। উত্তরের নীলা পাহাড়ের তৃতীয় গুহাপথে গেলেই সে সম্পদের হদিশ পাবে তোমরা। কথাটা বন্ধ হওয়ার পর এবার যন্ত্রটা বেশ কিছুক্ষণ ঘর ঘর শব্দে ঘুরতে ঘুরতে হঠাৎই বন্ধ হয়ে গেল। ওরা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল গোলকটার দিকে। অবিশ্বাস্য! ঝিনুক আঙুল দেখিয়ে বলল, বিমলাকান্ত বললেন আমার আত্মবলিদানের সম্পদ। বিপ্লবী বিমলাকান্তের কণ্ঠস্বর শুনলাম আমরা। আমার গায়ে কাঁটা দিচ্ছে। সত্যি এ যেন স্বপ্ন দেখছি। গুপ্তধন পাই বা না পাই, এই যে এক মহান বিপ্লবী যার কথা ইতিহাস ভুলে গেছে, মানুষ যার কথা শোনেনি, সেই অজানাকে জানলাম আমরা। তার যে কণ্ঠস্বর শুনলাম, তাতেই আমাদের এই অভিযান সার্থক। এই যে 3 পাথরের গোলক, এটাই বা গুপ্তধনের থেকে কম কি বল? ওরা এবার ঈশ্বরকে স্মরণ করে এগিয়ে গেল তৃতীয় গুহা মুখে। এই তৃতীয় গুহার মুখটা অন্য গুহাগুলোর থেকে আরও বেশি সংকীর্ণ আর নিচু। এখানে ঢুকতে গেলে একজন একজন করে প্রায় হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। জুই বলল, হ্যাঁ রে, দেখেই তো শ্বাসের কষ্ট শুরু হয়ে গেছে। ভেতরে গিয়ে মাথা তুলে দাঁড়াবার জায়গা আছে কিনা কে জানে। গুপ্তধন যে সোজা কিংবা সহজ জায়গায় থাকবে না তা তো জানিসই। সো চল ভিতরে গিয়ে দেখি। আচ্ছা, আমি কি বাইরে থাকবো পাহাড়ায়? তোরা যদি ভিতরে গিয়ে কোনো সমস্যায় পড়িস, তবে আমি লোকজন জোগাড় করে তোদের উদ্ধার করতে পারবো। তুই যতক্ষণে লোক জোগাড় করতেই পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে লোকালয়ে যাবি, ততক্ষণে আমরা মরে ভূত হয়ে যাব। তার চেয়ে বরং সবাই ভেতরে যাই, সমস্যা এলে একসঙ্গে মোকাবিলা করা যাবে। ঠিকই বলেছিস, একসঙ্গে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তারপর একে একে হামাগুড়ি দিয়ে ওরা ভেতরে প্রবেশ করল। ভেতরে গিয়ে দেখা গেল রাস্তা এখানে আরও দুর্গম। হামাগুড়ি দিয়ে চলতে হচ্ছে না ঠিকই, তবে মাথা তুলে দাঁড়ানোও যাচ্ছে না। কুঁজো হয়ে মাথা নিচু করেই চলতে হচ্ছে। প্রথমে জোজো, আর তারপর অর্ক, তারপর ঝিনুক আর জুই পরস্পর লাইন ধরে গুহার সংকীর্ণ গলি দিয়ে এগিয়ে চলেছে ওরা। তাছাড়া দুপাশে এবং মাথার উপর এবড়ো খেবড়ো পাথরের সংকীর্ণ দেওয়াল এতটাই কাছে যে চলতে গিয়ে মাঝে মধ্যেই হাত পা ছুলে যাচ্ছে এবং মাথায়ও লাগছে বেশ। আর পায়ের নিচের রাস্তাও যে মসৃণ তা কিন্তু নয়। পায়ের নিচে পিচ্ছিল এবড়ো খেবড়ো বড় বড় মালসার মতো চাই পাথরের চড়াই রাস্তা। হাঁটতে গেলে পায়ে বেশ লাগছে, এমনকি পিচ্ছিল পাথরে মাঝে মাঝে পাও পিছলানোর সম্ভাবনাও আছে। এবার শুরু হলো আসল লড়াই। তীক্ষ্ণ পাথর আর ঘুরঘুটে অন্ধকারময় পিচ্ছিল রাস্তা, দুজোড়া বড় টর্চের আলো জেলে তবেই এই দিনের বেলাতে দেখতে হচ্ছে। বেশ কিছুক্ষণ চলার পরেই জুইয়ের পা সত্যি পিছলে গেল। ও পড়ার আগেই ঝিনুক টুক করে ওর হাতটা ধরে ফেলে সামলে নিল। পড়ে গেলে যে কি কাণ্ডটাই না হতো। তবে জুই পড়ে না গেলেও পায়ে বেশ চোট পেয়েছে। জুতোর ফিতেটা পটাং করে ছিঁড়ে গিয়ে পা ফেটে রক্তও বেরোচ্ছে। ও বসে পড়ল পাথর আঁকড়ে। জুই যন্ত্রণায় কোকিয়ে উঠে বলল, আমি আর পারছি না, তোরা যা, আমি এখানে মরে পড়ে থাকবো। অর্ক ওর হাত ধরে টেনে তুলে বলল, মরবি কেন? আমরা আছি তো, আমার হাত ধরে চল। জোজো ওর কাছে থাকা সামান্য জলটুকু জুইকে দিল। ঝিনুক ওর ক্ষতস্থানটা রুমাল দিয়ে বেঁধে দিল।
এই প্রতিকূল পরিস্থিতিতে ওরা বুঝতে পারল বন্ধুত্ব শুধু একসাথে বই পড়া কিংবা একসাথে আড্ডা দেওয়া নয়, বরং একে অপরের জন্য জীবন বাজি রাখা। একে অপরের সাহায্য করে ঠেলে ঠুলে ওরা যখন সেই সুড়ঙ্গের মুখে পৌঁছল, তখন দুপুর গড়িয়ে গেছে। হাতঘড়িতে সময় দেখালো তখন প্রায় বিকেল 4টে। কিছুক্ষণ এভাবেই ঘাড় নিচু করে চলার পর এবার একটু স্বস্তি হলো। এবার যে সুড়ঙ্গটা সামনে পড়ল সেটা বেশ চওড়া এবং লম্বা, মানে এখানে পাশাপাশি 4 জনেরও বেশি লোক হাঁটতে পারবে। এমনকি এখানে আর মাথা নিচু করেও চলতে হচ্ছে না। আরও কিছুটা যাওয়ার পর দেখল পায়ের নিচে নুড়ি পাথর আর বালির রাস্তা স্বচ্ছ শীতল জলে ডুবে আছে। এখান দিয়ে যাওয়ার সময় পায়ের পাতাটাও ডুবে যাচ্ছে। জোজো বলল, এই এখানে জল কোত্থেকে এলো বলতো? সামনে আরো বড় কোনো জলাশয় নেই তো? যদি ডুবে যাই? জোজোর ধারণা একেবারে মিথ্যে হলো না। সামনে দেখা গেল একটা পাহাড়ি ঝর্ণার জল গুহার ছাদ ভেদ করে মৃদু ধারায় ঝরে পড়ছে। জুই বলল, আমার আমার খুব জল তেষ্টা পেয়েছে। এই জলটা কি খাওয়া যাবে জোজো? পাহাড়ি ঝোড়ার জল আদিবাসীরা খায় শুনেছি। সবাই এক আজলা করে খেয়েই দেখি না, চল। ভালো না লাগলে আর খাবো না বরং। ওরা পাহাড়ি ঝর্ণার শীতল জল খেয়ে দেখল জলটা সত্যি ভালো। এবার ওরা মন প্রাণ ভরে জল খেয়ে একটু সুস্থ হলো। এবার আরও পথ চলা বাকি। এই সুড়ঙ্গের কোথায় যে শেষ ওরা কেউই জানে না। মনে প্রবল জেদ আর সাহস নিয়ে এগিয়ে চলল ওরা। আরও আধ ঘন্টা চলার পর দেখা গেল এবার সিঁড়ি পথ ধাপে ধাপে নেমে গেছে নিচের দিকে। ওরাও সিঁড়ি বেয়ে অতি সন্তর্পণে নামতে শুরু করলো। সিঁড়িপথ শেষ হতেই সামনে দেখা গেল সামনে আবারও একটা সুড়ঙ্গ মুখ। সুড়ঙ্গের মুখে পৌঁছতেই দেখা গেল সব আশ্চর্য ধরনের কারুকাজ। পাথরের দেওয়ালের গায়ে একটা প্রকাণ্ড গোল চাকা খোদাই করা। তার গায়ে 12টা বিভিন্ন চিহ্ন আছে। কোনোটা সূর্যের, কোনোটা তরোয়ালের, আবার কোনোটা পদ্ম ফুলের। জোজো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, এটা একটা যান্ত্রিক লক। এই চাকাটা সম্ভবত ঘোরাতে হবে, কিন্তু কোন চিহ্নে গিয়ে থামবো? ঝিনুক ডায়েরির শেষ পাতাটা খুলল। সেখানে বিমলাকান্ত শর্মার একটা হাতে আঁকা বোধহয় এই যন্ত্রটারই ছবি। ছবির এক কোণে একটা সংখ্যা লেখা, 1947-এর উল্টো। 1947-এর উল্টো মানে 74-91। ঝিনুক বিড়বিড় করে বলতে লাগলো, বিমলাকান্ত স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তার কাছে স্বাধীনতার বছরটা ছিল স্বপ্ন, কিন্তু ডায়েরিতে তো উল্টো কথা বলা আছে। হঠাৎ ঝিনুকের মাথায় একটা বুদ্ধি এলো। বিমলাকান্ত তো 1921 সালের সেই খাজনা লুটের কথা মাথায় রেখেছিলেন। 1921-এর সাথে ডায়েরির পাতায় থাকা একটা অদ্ভুত চিহ্নের যোগ আছে। এই জোজো, দেখ তো এই গোল চাকায় 21 সংখ্যাটার মতো অন্য আর কোনো চিহ্ন আছে কিনা। জোজো দেখল সত্যিই বাংলা 21 সংখ্যাটার মতো একটা চিহ্ন আছে, তবে সেটা উল্টো করে লেখা। জোজো চাকাটা ঘোরাতে শুরু করলো। ঠিক চাকাটা যখন সেই উল্টো 21-এর মতো নির্দিষ্ট চিহ্নের ওপর এসে থামল, তখন সুড়ঙ্গের ভেতর থেকে এক গম্ভীর যান্ত্রিক শব্দ শোনা গেল। বিশাল পাথরের দরজাটা ধীরে ধীরে নিজের থেকে সরে যেতে লাগলো, আর ভেতরে দেখা গেল এক জমাট অন্ধকার। সুড়ঙ্গের ভেতরে পা রাখতেই ঝিনুকের টর্চের আলোয় দেখা গেল দেওয়ালে পুরনো আমলের মশাল রাখার স্ট্যান্ড। কিন্তু ধুলো আর ঝুলের আড়ালে মনে হলো কিছু যেন একটা নড়ছে, জীবন্ত কিছু। প্রচণ্ড ভয়ে 4 জন আঁতকে উঠল। হঠাৎই সুড়ঙ্গের অনেক গভীর থেকে একটা কর্কশ হাসির আওয়াজ ভেসে এলো। তারপর একটা ভারী পায়ের শব্দ। 4 জন বন্ধু একে অপরের হাত শক্ত করে ধরল। তারপর ওরা বিস্ময় হতবাক হয়ে দেখল অন্ধকারের ভেতর থেকে একটা লম্বা মানুষের ছায়া
ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের দিকে। সে কি তবে ভিকি, নাকি 1 শতাব্দী ধরে পাহারায় থাকা কোনো অতৃপ্ত আত্মা, নাকি জীবন্ত বিমলাকান্ত? জুই ভয়ে চোখটাও বন্ধ করে ফেলল, বিড়বিড় করে বলল, ও বাবা, আবার রাক্ষস টাক্ষস নয় তো রে? কে কে ওখানে? হ্যাঁ, কে? অন্ধকার থেকে একটা চাপা অথচ গম্ভীর খসখসে গলায় উত্তর এলো, অবশেষে এলে তবে। কত বছর ধরে আমি এই মুহূর্তের অপেক্ষাতেই ছিলাম। টর্চের আলোটা কাঁপতে কাঁপতে সেই ছায়ার মুখে গিয়ে পড়তেই ওরা 4 জন আতঙ্কে পাথর হয়ে গেল। গুহার ভেতরটা বরফ শীতল। টর্চের আলোটা যখন সেই দীর্ঘকায় ছায়ার মুখে স্থির হলো, ওদের 4 জন বন্ধুর রক্ত হিম হয়ে এলো। তবে এটাই স্বস্তি যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো প্রেতাত্মা বা রাক্ষস টাক্ষস নয়। ধবধবে সাদা দাড়ি, কপালে চন্দনের তিলক, আর পরনে গৈরিক বসন। এক বৃদ্ধ মানুষ। তার চোখ দুটো অদ্ভুত তীক্ষ্ণ, যেন মানুষের মনের ভেতরটা সহজেই পড়ে নিতে পারে। ঝিনুক কোনো মতে সাহস সঞ্চয় করে বলল, আপনি কে? আমাদের আসার কথা আপনি কি করে জানলেন, বলুন? আমি বিপ্লবী বিমলাকান্ত শর্মার নাতি, বিশ্বনাথ শর্মা। আমার ঠাকুরদা বলে গিয়েছিলেন, একদিন সত্যিকারের জ্ঞান পিপাসু কেউ নীলগঞ্জ থেকে আসবে, যারা লোভে পড়ে নয়, বরং ইতিহাসের টানে পাথরগুলোর জট ছাড়াবে। তোমরাই সেই জ্ঞান পিপাসু। নিশ্চয়ই পাথর জুড়ে গোলকও বানিয়েছ। তার মানে তোমরা পরীক্ষায় অর্ধেক উত্তীর্ণ। বিশ্বনাথবাবু ওদের নিয়ে গুহার আরো ভেতরে ঢুকলেন। এক জায়গায় গিয়ে থামলেন তিনি। সামনে এক বিশাল গহ্বর। বৃদ্ধ বললেন, এই সুড়ঙ্গ দিয়ে নিচে নামার আগে একটা শেষ কথা বলে দিই। যদি তোমরা সেই সম্পদ নিজেদের জন্য চাও, তবে এখনই ফিরে যেতে পারো। আর যদি ওটা দেশের জন্য উদ্ধার করতে চাও, তবেই পা বাড়িও। মনে রেখো, মিথ্যে বললে এই গুহা তোমাদের আর ফিরতে দেবে না। মনে থাকবে? আমরা শুধু সত্যটা জানতে চাই দাদু। আমাদের সম্পদের কোনো লোভ নেই। ওদের চোখের সততা দেখে যেন বৃদ্ধ সন্তুষ্ট হলেন এবং এক গোপন লিভার টেনে সুড়ঙ্গের শেষ দরজাটি খুলে দিলেন। নিচে নামার পর 4 জনের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। মাটির তলায় এক আশ্চর্য নগরী। ব্রিটিশ স্থাপত্যের গথিক খিলান আর তার উপর খোদাই করা প্রাচীন ভারতীয় মন্দিরের কারুকার্য। এক অদ্ভুত শিল্পকলা। দেওয়ালে দেওয়ালে আঁকা আছে নীল বিদ্রোহের ইতিহাস, বিপ্লবীদের শপথ আর পরাধীন ভারতের আর্তনাদ। বিশ্বনাথবাবু তার ঝুলি থেকে একটি হলদেটে জীর্ণ কাগজ বের করে বললেন, এটি বিমলাকান্তের শেষ চিঠি। শোনো, কি লিখেছিলেন তিনি। ঝিনুক কাঁপা গলায় চিঠিটি পড়তে শুরু করল। বিমলাকান্ত লিখেছিলেন, এই সম্পদ কোনো ব্যক্তির নয়। সাহেবদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এই খাজনা বাংলার কৃষকদের রক্তে রাঙানো। যেদিন দেশের সুযোগ্য সন্তানরা এই মাটির তলার পাতালপুরি আবিষ্কার করবে, সেদিন যেন তারা এই সম্পদ সরকারের হাতে তুলে দেয়। এটাই হবে আমার স্বাধীনতার শ্রেষ্ঠ অর্ঘ্য। ঠিক সেই মুহূর্তে পেছনে ভারী বুটের শব্দ শোনা গেল। টর্চের আলোয় দেখা গেল ভিকি আর তার 2 চেলা সুড়ঙ্গে ঢুকে পড়েছে। ভিকির হাতে একটা লম্বা ছোড়ার ফলা চকচক করছে। এই সব সোনাদানা এবার আমার। সরে দাঁড়া বুড়ো। ভিকি চেঁচিয়ে উঠল।
অর্ক এক মুহূর্ত দেরি না করে ভিকির ওপর ঝাঁপিয়ে পড়ল। জোজো আর জুই মিলে ভিকির সাগরেদদের পাথর দিয়ে আটকানোর চেষ্টা করল। এক চরম ধস্তাধস্তি শুরু হলো সেই প্রাচীন নগরীর অলিন্দে। জোজো বুদ্ধি করে এক জায়গায় জমে থাকা জল নিয়ে ছিটিয়ে দিল ওদের গায়ে, আর অর্ক সেই সুযোগে ভিকির হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল কুয়োর ভেতর। ভিকিরা বুঝতেই পারেনি যে এই চারজনের বন্ধুত্ব আর সাহস তাদের গায়ের জোরের চেয়েও অনেক বেশি শক্তিশালী। শত্রুদের পরাস্ত করার পর ওরা পৌঁছল সেই মূল কক্ষে, যেখানে গুপ্তধন রাখা আছে। কিন্তু কক্ষের সামনে এক বিশাল লোহার গেট, যা জলচালিত এক প্রযুক্তিতে আটকানো। পাশে একটা নদীর বাঁধের নকশা করা আছে। সম্ভবত পাহাড়ের গুহাটা এসে মিশেছে নদীর মোহনার কাছে কোথাও। জোজো চিৎকার করে বলল, ঝিনুক দেখ, এই গেটটা খুলতে গেলে নদী থেকে আসা জলের চাপ নিয়ন্ত্রণ করতে হবে। ওই চাকাটা ঘোরা। হঠাৎ বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় নদীর জলস্তর বেড়ে গেল। সুড়ঙ্গের ভেতর হুড়মুড় করে জল ঢুকতে শুরু করলো। জোজো এবার শেষ লিভারটা ঘোরালো। গেটটা ক্যাচ শব্দ করে খুলে গেল। গেটটা খোলার পর জলের তোড় কমে গেল। তারপর ওরা ভেতরে ঢুকে অবাক হয়ে গেল। দেখল শুধু সোনা দানা বা মোহর নয়, বরং থরে থরে সাজানো তাম্রলিপি, সম্রাট আকবরের আমলের কিছু দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি আর ভারতের ইতিহাসের অমূল্য সব প্রাচীন নিদর্শন। বাইরে মোহনার কাছে সেই পাতালপুরীর নদী বাঁধের মুখটি দেখা গেল, যেখান দিয়ে জল বেরিয়ে গেছে। কিন্তু বিপদ কাটল না। নদীর জোয়ার এলে লিভারটা আপনা আপনি বন্ধ হয়ে গুপ্তধনের ঘরটাকে সুরক্ষিত রাখে, কিন্তু তার চারপাশ জলে ভরে যায়। তবে ওরা যদি গুপ্তধনের ঘরে আটকা পড়ে যায়, তবে সেখানে বাতাসের অভাবে কিছুক্ষণের মধ্যেই ওরা শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়বে। বাইরের জল বেড়ে প্রায় কোমর পর্যন্ত উঠে এসেছে। লিভারটা ক্যাচ ক্যাচ শব্দ করে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এমন সময় বৃদ্ধ বিশ্বনাথ চিৎকার করলেন, তাড়াতাড়ি ওখান থেকে বেরো, তাড়াতাড়ি। ওরা যত সম্ভব নথি আর কিছু নিদর্শন হাতে নিয়ে বাঁধের সুড়ঙ্গ দিয়ে পাগলের মতো দৌড় দিল। নদীর মোহনার কাছে যখন ওরা জল কাদা মেখে উঠে এলো, তখন সেখানে পুলিশের জিপ আর অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ভিকি শয়তানি করে জানিয়েছিল সবাইকে। তারপর ঝিনুকদের অনুসরণ করে ভিকিরা এবং ভিকিদের অনুসরণ করে ঝিনুকের বাবা। তারপর অবস্থা বুঝে এবং সবটা উপলব্ধি করে ঝিনুকের বাবাই নীলগঞ্জ থানায় জানায় খবরটা। ঝিনুকের বাবা, মহকুমা শাসক এবং নীলগঞ্জের একদল সশস্ত্র পুলিশ সেখানে হাজির হয়েছে। ভিকিদের এমন ভয়ঙ্কর কার্যকলাপের জন্য তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হলো। ঝিনুকের বাবা ঝিনুককে জড়িয়ে ধরলেন। তার চোখে জল, কম্পিত কণ্ঠে বললেন, আমি জানতাম না আমার মেয়ে এত বড় ঐতিহাসিক রহস্য সমাধান করবে। আমি গর্বিত তোদের জন্য, সত্যিই গর্বিত। প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হলো এই উদ্ধারকৃত সম্পদ সরাসরি ভারত সরকারের জাতীয় জাদুঘরে পাঠানো হবে এবং প্রতিটি নিদর্শনে লেখা থাকবে আবিষ্কারক নীলগঞ্জের 4 নির্ভীক কিশোর কিশোরীর নাম। কয়েক সপ্তাহ পরের কথা। নীলগঞ্জ ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে আজ বিশেষ উৎসব। কলেজের বারান্দায় বিমলাকান্ত শর্মার এক বিশাল তৈলচিত্র বসানো হয়েছে। ঝিনুক, জুই, জোজো আর অর্ককে জেলাশাসক পুরস্কৃত করেছেন। বিকেলে কলেজ ছুটির পর ওরা আবারও সেই প্রিয় কোণায় এসে গোল হয়ে বসল। জানলার বাইরে দিয়ে আসা ঝিরঝিরে হাওয়ায় লাইব্রেরির বইয়ের গন্ধটা আজও একই রকমের মিষ্টি লাগলো। ঝিনুক মুচকি হেসে বলল, জানিস জোজো, গুপ্তধন তো পেয়ে গেলাম, কিন্তু আমাদের আসল গুপ্তধন হলো এই বন্ধুত্বটা আর এই লাইব্রেরিটা। জুই গালে টোল ফেলে হাসল, বলল, আর সেই এডওয়ার্ড সাহেবের ডায়েরি, ওটা কি জাদুঘরে দিয়ে দিলি? জোজো চশমাটা ঠিক করতে করতে বলল,
দিয়েছি ঠিকই, কিন্তু ডায়েরির শেষ পাতায় বিমলাকান্ত একটা নতুন ধাঁধা লিখে গিয়েছিলেন। সেটা আমি কপি করে রেখেছি। সেটা কি নিয়ে জানিস? সুন্দরবনের তলায় থাকা একটা অদ্ভুত কেল্লা নিয়ে। চারজনের চোখে আবারও সেই চিরচেনা রোমাঞ্চের ঝিলিক খেলে গেল। শেষ হলো লেখিকা অনুরাধা হালদারের কলমে নীলগঞ্জের গুপ্তধন। আজকের গল্পের গল্প পাঠে বিমলাকান্ত এবং জিপ চালকের চরিত্রে ছিলাম আমি সৌভিক। ঝিনুকের চরিত্রে মৌপিয়া, জুইয়ের চরিত্রে দুর্বা, জোজোর চরিত্রে সৌম্যদীপ, অর্কর চরিত্রে সৌভিক দাস, রমেনবাবুর চরিত্রে দিব্যেন্দু, বিনয় এবং বাবার চরিত্রে পার্থ, ভিকি এবং বিশ্বনাথের চরিত্রে রমাকান্ত। গল্পের শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে সৃজা এবং আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলেট। তাহলে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এখন আমরা ইউটিউবের পাশাপাশি রয়েছি স্পটিফাইতেও। সেখানেও আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের অনেক 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 প্রয়োজন। তাই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে স্পটিফাইতে আমাদের রেটিংয়ের মাধ্যমে রেট করতে ভুলবেন না কিন্তু। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।